আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের 2025 সালে বিভিন্ন বোর্ডে আসা অনেক প্রশ্ন অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো পড়লে আমরা এখান থেকে অনেক কনসেপ্ট শিখতে পারবো, এরকম কয়েকটা প্রশ্ন আমরা সিলেক্ট করছি এবং এই প্রশ্ন কয়টা আমরা এখন সলিউশন করব এবং সলিউশন করার পাশাপাশি যে কনসেপ্টগুলো লাগবে সেই কনসেপ্টগুলো আমরা এখান থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের এক্সট্রা হিসেবে থাকতেছে বিভিন্ন টিপস, ট্রিক্স, টেকনিক, শর্টকাট এবং বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন কিভাবে ধরতে হয় তার কৌশল। চলো শুরু করা যাক। সো প্রথমে আছে সিলেট বোর্ড 2025-এ আসা প্রশ্নটা। দেখো, এই প্রশ্নে এখানে দুইটা বস্তু আছে, এ এবং বি। এ বস্তুর ভর 600 কেজি, বি বস্তুর ভর 400 কেজি। এ বস্তুর বেগ 20, বি বস্তুর বেগ 10। এবং এই যে বেগের দিক বা ডিরেকশন, এই দুটো কি মুখোমুখি। বি আসতেছে এর দিকে, এ যাচ্ছে বি এর দিকে, মুখোমুখি তাদের বেগের যে ডিরেকশন বা দিক সেটা। আচ্ছা, এবং এই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব সেটা ছিল কত বলো তো? 300 মিটার। 300 মিটার এই বস্তু দুইটার মধ্যবর্তী সরণ বা দূরত্ব। আচ্ছা, বস্তুদ্বয়ের সংঘর্ষের পর যখন এই বস্তুটা পরস্পরের সাথে ধাক্কা লাগবে, এর পরে মিলিত বেগ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। মিলিত বেগ মানে যখন দুইটা বস্তুর বেগ একই হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি মিলিত বেগ। মানে প্রথম বস্তুর বেগ যা, দ্বিতীয় বস্তুর বেগও তা, এটা যদি হয় সেটা হচ্ছে মিলিত বেগ। এবং এই বেগের কিন্তু দিকটাও দেওয়া আছে, কোন দিকে? এর গতির দিকে। এর গতির দিকে কেন জানো? এর গতির দিকে, এর গতির দিকে হওয়ার পিছনে রিজনটা হচ্ছে, দেখো, এর ভর বেশি, বেগও বেশি, বি এর ভর কম, বেগও কম। তার মানে এর ভরবেগ বেশি, বি এর ভরবেগ কম। ঠিক আছে? যার ভরবেগ বেশি সে তত জোরে ধাক্কা দিতে পারে, যার ভরবেগ কম সে তুলনামূলক আস্তে বা কম ধাক্কা দিতে পারে। ঠিক আছে? তাহলে এ যদি একে জোরে ধাক্কা দেয় তাহলে হবে কি, এর যে গতির ডিরেকশন এইদিকে ছিল আগে 20 মিটার পার সেকেন্ড, এর গতি এই দিকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যেটা হবে, একে অনেক জোরে ধাক্কা দেওয়ার ফলে, এটা বিকে অনেক জোরে ধাক্কা দেওয়ার ফলে বি এর যে বেগের ডিরেকশনটা এটা চেঞ্জ হয়ে যাবে, পুরো রিভার্স হয়ে যাবে। ঠিক আছে? এই কারণে বলছে যে এইটা যদি এ বস্তু হয়, এইটা যদি বি বস্তু হয়, এটা এ, এটা হচ্ছে বি, ধাক্কা লাগার পর যেটা হবে এটা এ বস্তু এবং এইটা হচ্ছে বি বস্তু। ঠিক আছে? এটা এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। ধাক্কা লাগার পর তারা একই বেগে, মিলিত বেগে যাবে, কিন্তু কোন দিকে যাবে? যাবে হচ্ছে আগে এ যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। দেখো, এ আগে ডান দিকে যাচ্ছে, মিলিত বেগেও কিন্তু দুইটাই কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। কেন? কারণ এর ভরবেগ যেহেতু বেশি, এই বি বস্তুটাকে অনেক জোরে ধাক্কা দিবে। তাহলে বি বস্তুর বেগের ডিরেকশন আগে ছিল এই দিকে, এই দিকে। ঠিক আছে? এখন পরবর্তীতে দেখো বি বস্তুর বেগের ডিরেকশনটাও কিন্তু এইদিকে। মিলিত বেগ মানে এইটার বেগ, এটার বেগ, দুইটার বেগ সেম। তাহলে দুইটার বেগই এখন এইদিকে, অর্থাৎ এইটার যেহেতু ভরবেগ বেশি, একে অনেক জোরে ধাক্কা দিচ্ছে, দেওয়ার ফলে কি হচ্ছে, মিলিত বেগে তারা এদিকে যাচ্ছে। বুঝছো এটা? তাহলে এই যে দেখো, এই কথাটা আমরা বুঝে ফেললাম যে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড, এর গতির দিকে। তাহলে এর গতি কোন দিকে? এই দিকে, মিলিত বেগ ওই দিকে। ঠিক আছে? বেগের ডিরেকশন দেওয়া আছে। আর ডিরেকশন বিবেচনা না করলে কখনোই ভরবেগ দ্বারা যে ম্যাথগুলো আমরা করবো, ঠিক আছে, রাইট হবে না। অবশ্যই ডিরেকশন বিবেচনা করতে হবে, প্লাস মাইনাস। বেগ যেহেতু ভেক্টর রাশি, ডিরেকশন বিবেচনা করতে হবে। তাহলে দেখুন, এই বেগটাকে যদি আমরা পজিটিভ ধরি, মিলিত বেগটাকে পজিটিভ ধরি, তাহলে এর বেগটা পজিটিভ এবং বি এর বেগটা, এই ক্ষেত্রে বি এর আদি বেগটা কিন্তু নেগেটিভ। বুঝছো? আচ্ছা, এখন দেখো, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা ছিল কত মিটার? সেটা ছিল 300 মিটার। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 300 মিটার। এই যে এটা হচ্ছে 300 মিটার। ওকে, ভালো। এর বেগ দেওয়া ছিল 20 মিটার পার সেকেন্ড, বি এর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এর বেগ হচ্ছে 20, বি এর বেগ হচ্ছে 10 এবং মিলিত বেগটাও কিন্তু দেওয়া আছে, সেটা কত? 8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু দেওয়াই আছে। এই মিলিত বেগটা কত বলো তো? 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটার বেগ অনেক বেশি ছিল না, এইদিকে আগে 20 ছিল। এখন এ যদি আরেকজনকে ধাক্কা দেয়, তো ধাক্কা দেওয়ার পর কী হবে? আমি যদি একজনকে ধাক্কা দিই, নিউটনের তৃতীয় সূত্র কী বলে? আমি একজনকে ধাক্কা দিলে সেও আমাকে ধাক্কা দিবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে ও আস্তে ধাক্কা দিতে পারবে, এই জন্য এর বেগটা 20 থেকে কমে হয়ে গেছে 8, এই যে 8 হয়ে গেছে। আর একে এত জোরে ধাক্কা দিছে, এর বেগ আগে ছিল এইদিকে 10, এখন এইদিকে হয়ে গেছে 8। বুঝতে পারছো? আচ্ছা, এইটা এখন দেখো, গ নম্বর বলছে কি? বলছে যে কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে? এখন দেখো, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই যেখানে আরেকটা বস্তু আছে। তো আমরা ধরে নিই যে টি সময় পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হয়। দেখো, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 মিটার। কত মিটার? 300 মিটার। আমি ধরলাম যে এইটার বেগ যেহেতু বেশি, তাহলে এই বেশি দূরত্ব অতিক্রম করে মিলিত হবে।
এর বেগ যেহেতু কম, সে কম দূরত্ব অতিক্রম করে পরস্পরের সাথে মিলিত হবে। তার মানে ধরে নিলাম এইরকম কোনো একটা জায়গায় এরা পরস্পর মিলিত হয়েছে, এই যে এরকম কোনো একটা জায়গায়, বুঝতে পারলাম? বলো, বুঝছি এটা? এরকম একটা জায়গায় মিলিত হয়েছে। মাস বরাবর কিন্তু মিলিত হবে না, কেন? কারণ এর বেগটা বেশি, এ অনেক দূরে যাবে, অল্প সময় অনেক বেশি পথ অতিক্রম করবে, এ কম পথ অতিক্রম করবে। তাহলে ধরলাম এখানে এসে মিলিত হয়েছে। এখন এখানে যদি মিলিত হয়, দেখো পুরোটা কত? পুরোটা হচ্ছে 300। আমি ধরে নিলাম যে এ বস্তু থেকে তারা পরস্পর এক্স দূরত্বে এসে মিলিত হলো, এ বস্তু থেকে এক্স দূরত্বে মিলিত হলো। তাহলে পুরোটা যদি হয় 300, এইটুক যদি হয় এক্স, তাহলে এইটুক কত হবে? 300 মাইনাস এক্স। এই যে এই দূরত্বটা হচ্ছে 300 মাইনাস এক্স। বুঝলা? এটা যদি হয়, এখন খেয়াল করো, এখান থেকে একটা কন্ডিশন বের করবো আমরা। আমার কাছে চাইছে কি সময়, যে কত সময় পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে দেখো, এই এ বস্তুটা এবং বি বস্তুটা যখন তাদের মধ্যে দৌড় শুরু হয়েছে, মানে এ যে সময়ে এই দিকে আসা শুরু করছে, বিও কিন্তু একই সময় এই দিকে আসা শুরু করছে। মনে করো এরকম আছে দুইটা বস্তু, এখানে হচ্ছে এ বস্তু, এখানে আছে বি বস্তু। তাহলে এ এভাবে আসবে, জোরে আসবে, আর বি আসতে যাবে। দেখো, এ জোরে আসবে, বি আসতে যাবে, এসে এখানে মিলিত হচ্ছে। এ জোরে আসবে আর বি আসতে আসবে, এসে এখানে মিলিত হচ্ছে। তাহলে প্রাথমিক অবস্থায় দেখো, এখনো সময় গণনা শুরু করি নাই, তাহলে দুইজনের কারো কিন্তু সময় নাই, এখনো স্থির সময় এখনো গণনা শুরু হয়নি। যখন দৌড় শুরু করবে, সময় গণনা দুইজনের কিন্তু একই সাথে শুরু হচ্ছে। তো দেখো খেয়াল করো, সময় গণনা শুরু, রেডি, 1 2 3, এখানে এসে মিলিত হলো। তাহলে এর সময় গণনা যখন শুরু করছি, এরও সময় গণনা কিন্তু তখন শুরু করছি। তার মানে আর যখন মিলিত হয়েছে তারা কি এরকম হয় যে এইটা আগে মিলিত হয়েছে, এইটা পরে মিলিত হয়েছে? এটা হয় না। দুইজন পরস্পরের সাথে ধাক্কা লাগলেই তো মিলিত হবে। তার মানে এই বস্তুটা যে সময় মিলিত হয়েছে, এই বস্তুটাও সেই সময়ই মিলিত হয়েছে। তার মানে তারা যদি একই সাথে দৌড় শুরু করছে এবং একই সাথে মিলিত হয়েছে, তার মানে তাদের দুজনের জন্য সময় কিন্তু সেম। মানে এখান থেকে দৌড় শুরু করে এখানে এসে মিলিত হয়েছে, একই সাথে মিলিত হয়েছে, একই সাথে দৌড় শুরু করছে। তার মানে এই বি 300 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে যে পরিমাণ সময় নেয়, এই এ এক্স মিটার অতিক্রম করতে একই পরিমাণ সময় নেয়। বোঝা গেছে কি বলছি? এ এক্স পরিমাণ অতিক্রম করতে, এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে যে পরিমাণ সময় তার প্রয়োজন হয়, এই বি এর 300 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে একই পরিমাণ সময় প্রয়োজন হয়, কারণ দৌড়ও শুরু করছে একসাথে, ধাক্কাও লাগছে একসাথে। তার মানে আমি বলতে পারি যে T1 আর এটা হচ্ছে T2, তাই না? T1 আর T2 কি সমান? এটা বলতে পারি কিনা? সমান বলতে পারি। তাহলে দেখো, আমরা এখানে গ নম্বরটা করে ফেলি। হ্যাঁ, গ নম্বর করে ফেলি। তাহলে শর্ত মতে T1 ইজ ইকুয়াল T2 লেখা যায়, T1 সমান T2। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল কি বলতো? ভি টি। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল কি লেখা যায়? এস বাই ভি। টি ইজ ইকুয়াল এস বাই ভি। তাহলে T1 সমান কি হয়? S1 বাই V1। T2 সমান S2 বাই V2। T2 সমান কি বলতো? S2 বাই V2। T2 সমান S2 বাই V2। আচ্ছা, এখন S1 কত বলতো? এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? সমবেগ না? সমবেগ। এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ছিল x, এই যে আমি উপরে বসাইলাম x। V1 এ বস্তুর বেগ কত ছিল? 20, এই যে এখানে বসাইলাম 20, বসাইছি, ইজ ইকুয়াল S2 কত? S2 হচ্ছে এখান থেকে এই যে এইদিকে, এখান থেকে এই দিকে কতটুকু বলতো? বি এর ক্ষেত্রে S2 হচ্ছে 300 মাইনাস এক্স। এখন প্রশ্ন একটা আছে এখানে, যে 300 মাইনাস এক্স যে আপনি লিখলেন, এই সরণটা এই দিকে, তাহলে এই সরণ যেহেতু পজিটিভ, তাহলে এই সরণটা নেগেটিভ। সরণ তো ভেক্টর রাশি, আমরা সরণ যখন বিবেচনা করতেছি 10 মিটার 5 মিটার সরণ, তাই না? সরণের ডিরেকশন আছে, সেটা সত্যি কথা, কিন্তু এই ক্ষেত্রে আমরা কার মান বের করতেছি? আমরা কার মান বের করবো বলতো? এখান থেকে এক্স এর মান বের করবো, যে কত মিটার বি এই দিকে কত মিটার আসছে। তাহলে বি কিন্তু এই দিকেই আসছে, সেটা আমি জানি, তাহলে এখানে আর ডিরেকশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তার মানে এই 300 মাইনাস এক্সকে নেগেটিভ লেখার প্রয়োজন নেই। ডিভাইডেড, নিচে হচ্ছে V2। বেগ কত বলো তো? বেগ কত বলো? এইটার বেগ কত? এইটার বেগ হচ্ছে V2 এর বেগ কত? V2 এর বেগ হচ্ছে 10। এখন কথা হচ্ছে এই যে 10, এই বেগটা কোন দিকে? দেখো, এই বেগটা হচ্ছে এই দিকে, তাহলে এই বেগটা এই দিকে, তাহলে এই বেগটা যদি হয় পজিটিভ, এই বেগটা নেগেটিভ। এখন তুমি বললে যে আমি তো নেগেটিভ দিবই, কেন? কারণ এটা ভেক্টর রাশি। তাহলে দাও, নেগেটিভ যদি দিতে চাও দাও। এই যে এখানে নেগেটিভ দিলাম, দিছি। এখন দেখো উপরেরটা কি? সরণও ভেক্টর রাশি, তাহলে এখানেও একটা নেগেটিভ দিতে হবে, দাও নেগেটিভ। বিবেচনা করতে চাইনি, কিন্তু যদি তোমরা প্রশ্ন রাখো এই জন্য আমি বিবেচনা করলাম। অবশ্যই এইটা রাইট ওয়ে, এখানে নেগেটিভ দেওয়াটা হচ্ছে উত্তম, কিন্তু যদি না দাও
তোমাদের এসএসসি লেভেলে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তাহলে সরণও কিন্তু নেগেটিভ, কারণ এই সরণ আর বেগ দুইটাই ভেক্টর রাশি। তাহলে এই সরণ যদি পজিটিভ হয়, এই সরণ নেগেটিভ, এই যে এই সরণটাকে নেগেটিভ লিখছি। এই বেগটা যেহেতু পজিটিভ, তাহলে এই বেগটা এই দিকে, তাহলে এই বেগটা কি নেগেটিভ, এই যে বেগ নেগেটিভ দিছি। এখন দেখো মাইনাস মাইনাস কাটা যায়, ঠিক আছে? মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে এখন কি হয় বলো, এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাস কাটা যায়, এই যে মাইনাস মাইনাস কাটা। তাহলে দেখো এই শূন্য কাটা যায়, তাহলে x/2 ইজ ইকুয়াল, এদিকে কি থাকে 300 - x, এটা থাকে। এখন দেখো এই 2টা ভাগ আছে, এই পাশে গুণ করে দাও, তাহলে x ইজ ইকুয়াল 600 - 2x, 2 দ্বারা গুণ করে দিলাম ওটাকে, ঠিক আছে? এই 2xটা এই পাশে নিয়ে আসো, তাহলে x + 2x ইজ ইকুয়াল 600। তাহলে x + 2x মানে হচ্ছে 3x ইজ ইকুয়াল 600। তাহলে x ইজ ইকুয়াল কত হবে, 600কে 3 দ্বারা ভাগ করবো, তাহলে কত আসে বলো, বা 200 মিটার। 200 মিটার, খেয়াল করো x এর মান বের করছি, এই যে এইটুকু হচ্ছে 200 মিটার, এইটুকু হচ্ছে 200 মিটার। তাহলে এইটুক যদি হয় 200 মিটার, পুরোটা হচ্ছে 300 মিটার, তো পুরোটা 300, এইটুক যদি হয় 200, এটা কত 100, বি থেকে দূরত্ব 100, ঠিক আছে? কারণ এর বেগ বেশি দূরত্ব অতিক্রম করছে। এখন দেখো, তাহলে আমি এটার সরণটা জানি, এখন আমি সময় বের করব। এ বস্তুর ক্ষেত্রে, এ ও বি দুইটার ক্ষেত্রে সময় কিন্তু সেম। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো, এ বস্তুর ক্ষেত্রে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে এস ইজ ইকুয়াল ভিটি, এস ইজ ইকুয়াল ভিটি, অতএব টি ইজ ইকুয়াল কী লেখা যায়, টি ইজ ইকুয়াল এস/ভি, এই যে টি ইজ ইকুয়াল এই ভিটা এসে নিচে ভাগ করে দিলাম। তাহলে এস কত এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে এস হচ্ছে এক্সের মান বের করলাম 200, এই যে 200 ডিভাইডেড ভি, ভি কত বলো তো, এ বস্তুর ক্ষেত্রে বেগটা কত, এ বস্তুর ক্ষেত্রে বেগ ছিল 20, এই যে 20, তাহলে মানটা আসে কত 10 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 10 সেকেন্ড পর এই এ বস্তু 10 সেকেন্ডে এই 200 মিটার আসবে। আর বি বস্তু কী হবে জানো, বি বস্তু যে 100 এদিকে আসছে, ওরও কিন্তু এখান থেকে এখানে আসতে ওই 10 সেকেন্ড সময়ই লাগবে। তার মানে আমি এটা বুঝলাম যে বস্তুদ্বয় পরস্পর 10 সেকেন্ড পর বস্তুদ্বয়ের মধ্যে কী হবে, সংঘর্ষ হবে। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে কত সেকেন্ড পর, 10 সেকেন্ড পর। বোঝা গেল এটা বোঝা গেল কিনা বলো? এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা ঘ নম্বরটা সলিউশন করব। সো ঘ নম্বর যদি সলিউশন করি, দেখো কি বলছে, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে বিশ্লেষণ করো। ওরা বলেই দিছে যে মেনে চলবে। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা কখন মেনে চলে, যখন এই ঘটনায় আদি অবস্থায় মোট ভরবেগ এবং শেষ অবস্থায় মোট ভরবেগ এই দুটো যখন কি হবে, সমান হবে। এই দুটো যখন সমান হবে তখন ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে। তো আমরা আদি অবস্থায় ভরবেগকে পি প্রাইম ধরলাম, ঠিক আছে? আদি অবস্থায় ভরবেগ, তাহলে কি হবে, ভরবেগের সূত্র কি, m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে? তাহলে m1 হচ্ছে এ বস্তুকে 1 ধরছি আর কি, হ্যাঁ? তাহলে এ বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে 600, এ বস্তুর আদিবেগ কত 20, ঠিক আছে? ধনাত্মক কিন্তু, প্লাস m2 কত 400, বি বস্তুর ভর, এবং বি বস্তুর বেগটা কত, বি বস্তুর বেগটা কিন্তু 10, এবং এই 10 কি বলতো নেগেটিভ। তাহলে এখানে অবশ্যই এই নেগেটিভটা বসাতে হবে, নাহলে ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কত আসে, এখানে আসে 1200 থেকে 1200 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4000, 12,000 থেকে 4000 বাদ দাও, কত হাজার থেকে 8000, ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড পাইছি, আদি ভরবেগ পাইছি। এখন শেষ ভরবেগ, ঠিক আছে? শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগ কত হবে, শেষ ভরবেগ হবে m1v প্লাস m2v। কেন আমি m1v m2v লিখলাম, কারণ এখানে মিলিত বেগ, এখানে কি বেগ, মিলিত বেগ, মানে v1 এর মানও হচ্ছে v, v2 এর মানও কি বলতো v, মিলিত বেগ, ঠিক আছে? এই কারণে আমি লিখলাম m1v প্লাস m2v। এখন m1 এর মান কত 600, v কত 20 কিন্তু না, এই যে মিলিত বেগ কত বলো তো, মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড। এখন দেখো মিলিত বেগের ডিরেকশন কিন্তু এই দিকে, তার মানে এটাকে যেহেতু পজিটিভ ধরছি, তাহলে এটাকেও কি ধরতে হবে, পজিটিভ ধরতে হবে। তাহলে 8 প্লাস m2 এর মান কত 400 গুণন 8, ঠিক আছে? এখন এইখানে কিন্তু আবার নেগেটিভ দেওয়া যাবে না, এখন কিন্তু বেগটা পজিটিভ হয়ে গেছে, ওই দিকে হয়ে গেছে বিয়ের ক্ষেত্রে, এটা কিন্তু সাবধান, হ্যাঁ? এখানে আসে কত 4800 প্লাস 3200, তাহলে এখান থেকে আসে কত 40, 50, 60, 70, 80 কেজি মিটার পার সেকেন্ড। এখন বলো আদিতে মোট শক্তি বা মোট ভরবেগ, মোট আদি ভরবেগ ইজ ইকুয়াল মোট শেষ ভরবেগ, তাহলে মোট আদি ভরবেগ আর মোট শেষ ভরবেগ যেহেতু সমান, অতএব ভরবেগের সংরক্ষণশীলতাকে এই ঘটনাটা কি করে বলতো, মেনে চলে।
বুঝছো? খুব ইজি জিনিস। হ্যাঁ, আচ্ছা দেখো কুমিল্লা বোর্ড 25, দেখো এই প্রশ্নটাতে M1 এবং M2 ভরের দুইটা বস্তু আছে, M1 এবং M2। M1 এর ভর হচ্ছে 2000 কেজি এবং M2 এর ভর হচ্ছে 1500 কেজি। অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে M1 এর ভরটা বেশি, M2 এর ভরটা কি কম। এবং M1 এর আদিবেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, M2 এর আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এবং এই ক্ষেত্রে কিন্তু দেখো বেগ দুইটা একই ডিরেকশনে আছে, একই দিকে, অর্থাৎ এই বেগটা পজিটিভ হলে এটাও কি পজিটিভ। এবং এইখানে দেখো তো এই চিত্র দ্বারা কিছু বোঝা যায়, দুইটা বস্তু একই সাথে সামনের দিকে যাচ্ছে এবং বেগের ডিরেকশনটাও দেওয়া আছে এবং একটা ভি শুধু দেওয়া আছে। তার মানে আগের কেস মিলিত বেগ, কি বেগ? মিলিত বেগ। অর্থাৎ এই বস্তু দুইটা সংঘর্ষের পর মিলিত বেগে চলছে। আচ্ছা দেখো এখানে খ নম্বরে ছিল যে, খ নম্বরটা একটু বলে দাও, ইম্পর্টেন্ট, এই জন্য লিখছি যে দুটি অসমান ভরের একই বেগে। কেন খ নম্বরটা লিখছি জানো? এই খ নম্বর থেকে কিন্তু সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরও কিন্তু চলে আসে এই কনসেপ্ট থেকে। ঠিক আছে, দেখো প্রশ্ন কিভাবে ধরতে হয়। এই খ নম্বরটা যদি তোমরা বুঝো, এরকম একটা বোর্ড প্রশ্ন কিন্তু আমি ঘ নম্বরে সলিউশন করেছি তোমাদেরকে, ঠিক সেম কনসেপ্ট। জাস্ট তোমাকে ডাটা বের করতে হবে, তারপর বলে দিতে হবে যে এই কনসেপ্টটা স্যাটিসফাই করে কিনা। যদি করে তাহলে হবে, না যদি করে তাহলে হবে না। ঠিক আছে, আমাকে বুঝে নেই। দেখো দুটি অসমান ভরের মানে কি? ভর একই নয়। যেমন এই দুটাকে ধরো, মনে করো একটা হচ্ছে 2000 কেজি, একটা 1500 কেজি। এটা এই দেখো এই গাড়িটা কি বড়, এই গাড়িটা কি ছোট। তাহলে এই গাড়িটা হচ্ছে 2000 কেজি ভরের, এটা হচ্ছে 1500 কেজি ভরের দুইটা গাড়ি। আচ্ছা, অসমান ভরের এবং একই বেগে গতিশীল। কি বেগে? একই বেগে গতিশীল, একই বেগে যাচ্ছে। ঠিক আছে, একই বেগে যাচ্ছে এবং তারা বিপরীত দিক থেকেও একই বেগে আসতে পারে। ঠিক আছে, অথবা একজন পিছনে আরেকজন সামনে। দেখো একজন যদি পিছনে থাকে আরেকজন সামনে থাকে একই বেগে, এটা পাস। ঠিক আছে, তাদের মধ্যে কি সংঘর্ষ হবে বলো তো? তাদের মধ্যে কি সংঘর্ষ হবে? অ্যান্সার হচ্ছে যে না, সংঘর্ষ হবে না। সমবেগে যাবে, কখনোই সংঘর্ষ হবে না। তো সমবেগ ঠিক আছে। দেখো বলছে দুটি অসমান ভরের একই বেগে গতিশীল হলেই হবে না, এই গাড়ি দুটাকে কি করতে হবে? তাহলে মুখোমুখি আসতে হবে। নাহলে সমান মানের বেগ নিয়ে যদি একই দিকে তারা যায়, তাহলে তারা কখনোই কি হবে না বলো তো? তারা কখনোই মিলিত হবে না পরস্পরের সাথে। ঠিক আছে, তারা কখনোই পরস্পরের সাথে মিলিত হবে না। তার মানে বুঝতেছি বেগ দুইটা মুখোমুখি বেগ। হ্যাঁ, সমান বেগ। এখন এইটার ভর কত? এটার ভর হচ্ছে এখানে যে দেওয়া আছে 2000 কেজি, এটার ভর হচ্ছে 2000 কেজি। আর এটার ভর কত কেজি? এটার ভর হচ্ছে 1500 কেজি। ঠিক আছে, এখন যদি সংঘর্ষ হয়, এইটারও বেগ ধরে নিলাম হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এটারও বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলো তো কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? এখন তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো একটা ট্রাক, বিশাল বড় একটা ট্রাক। ঠিক আছে, তার বেগ হচ্ছে মনে করো 54 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে সে গতিশীল। এবং একটা বাইকও 54 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তাহলে একটা বাইক সামন থেকে আসতেছে আর একটা ট্রাক এই দিক থেকে যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হবে আর কি। ঠিক আছে, বাইকের বেগ যা 54 কিলোমিটার পার আওয়ার, ট্রাকের বেগও 54 কিলোমিটার পার আওয়ার। যদি পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? অ্যান্সার হচ্ছে যে বাইকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে বেগ তো দুজনেরই সমান, কিন্তু রিজনটা কি, কেন ও বেশি ক্ষতিগ্রস্ত হবে? মনে রাখবে একটা কথা, যার ভরবেগের পরিবর্তন বেশি, কি বলতেছি? যার ভরবেগের পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যে বস্তুটার ভরবেগের পরিবর্তন যত বেশি হবে সংঘর্ষের পর, তার ক্ষতি তত বেশি হবে। মানে দেখো, মনে করো আগে ট্রাকটা 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ধাক্কা লাগার পর এর বেগটা মনে করো একটু কমে গেছে, এখন মনে করো হয়ে গেছে 45 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেছে। এখন যে বাইকটা আসতেছে, ঠিক আছে, যে বাইকটা আসতেছে মনে করো কত কেজি ভরের বাইক বলো? মনে করো 200 কেজি না, মনে করো হচ্ছে কত কেজি বলো? 500 কেজি। মনে করো যে 500 কেজি ভরের একটা বাইক। তো এই 500 কেজি ভরের বাইক এসে 2000 কেজি ভরের ট্রাককে ধাক্কা দিছে। তাহলে এর বেগটাও ছিল কিন্তু আগে 50 মিটার পার সেকেন্ড। এখন এ যখন ধাক্কা দিছে একে, সংঘর্ষের পর এর ছিল 50, এর একটু কমে 5 হয়ে গেছে। তাহলে এর বেগটা কত হবে জানো? এর যে 50-এ আসছে, ঠিক আছে, এর বেগটা তো এই দিকে থাকবেই না, এর বেগটা উল্টা দিকে সিটকে পড়ে যাবে সেটা মনে করো 50 হতে পারে অথবা 50-এর চেয়ে বেশিও হতে পারে। মনে করো ধরলাম 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সে এই দিকে আসছিল 50 মিটার পার সেকেন্ড বেগে, তাকে এখন ওই দিকে মানে এত জোরে ধাক্কা দিছে ট্রাকটা যে ওই দিকে সে 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে দেখো এর ভর তো আর পরিবর্তন হয় না, পরিবর্তন যে ভরবেগের বের করি সেটা কিসের কারণে? বেগের পরিবর্তনের কারণে। তাহলে যার বেগের পরিবর্তন যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আর বেগের পরিবর্তনটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, কারণ ভর তো আর পরিবর্তন হয় না, ভর কি পরিবর্তন হয় না। তার মানে যে বস্তুটার বেগ যত বেশি পরিবর্তন হবে, তাহলে দেখো এইটার বেগ চেঞ্জ হয়েছে কতটুকু? আগে ছিল 50, এখন হয়েছে 45, তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু? 5 মিটার পার সেকেন্ড। এটার বেগ আগে কত ছিল? আগে ছিল 50, কোন 50? -50, এখন হয়ে গেছে কি +60।
তার মানে কত চেঞ্জ হয়েছে জানো? আগের মানে পরেরটা থেকে আগেরটা বাদ দাও, পরেরটা কত 60, 60 থেকে বাদ দাও, আগে কত ছিল -50, তাহলে কত হয় 60 যোগ 50, 60 যোগ 50 তার মানে 100, 110। ঠিক আছে, অর্থাৎ এইটার বেগ 110 একক পরিবর্তন হয়েছে, যেখানে এইটার বেগ মাত্র 5 একক পরিবর্তন হয়েছে। তাহলে যার বেগ যত বেশি পরিবর্তন হবে, যার বেগ যত বেশি পরিবর্তন হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, কারণ বেগটাই তো পরিবর্তন হয়, ভর কি পরিবর্তন হয় বস্তুর? দুইটা বস্তু ধাক্কা লাগছে, ভর কি পরিবর্তন হয়? এর ভর আগে 2000 কেজি আছে, এখনও 2000 কেজি আছে। এর ভর আগে 500 কেজি, এখনও তো 500 কেজি আছে। তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? যার বেগের পরিবর্তন যত বেশি হবে। তাহলে ঘ নম্বরের যে প্রশ্নটা আমরা সলভ করছি এর পূর্বে, সেটাতে দেখো আমরা কিন্তু এই বেগের পরিবর্তনটা বের করছিলাম, বের করে আমরা দেখছি যার বেগের পরিবর্তন যত বেশি সে তত বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে খ নম্বরটা এখন লিখতে পারবা তোমরা? আশা করি পারবা। কি লিখতে হবে বলো? সংঘর্ষের পর যার বেগের পরিবর্তন অর্থাৎ ভরবেগের পরিবর্তন, যার ভরবেগের পরিবর্তন যত বেশি, আর ভরবেগটা কিসের কারণে পরিবর্তন হয়? বেগের পরিবর্তনের কারণে হয়, কারণ ভর হচ্ছে কি? ভর হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা খ নম্বরের অ্যান্সারে বলে দিব যে সংঘর্ষের পর দেখো অসমান ভরের দুইটা গাড়ি একই বেগে গতিশীল এবং তারা সংঘর্ষের পর যার বেগের পরিবর্তন যত বেশি হবে, মানে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো এক্ষেত্রে কার বেগের পরিবর্তন বেশি হবে? যার ভরটা কম, যার ভর কম তার বেগের পরিবর্তন বেশি হবে। ঠিক আছে, তাহলে কম ভরের বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে এক্ষেত্রে। ক্লিয়ার? এখন দেখো ঘ নম্বর। তো এখন তোমরা বলতে পারো যে এই যে খ নম্বরের জন্য স্যার খ নম্বরে দুইটা মার্কের জন্য এতগুলা কথা বললেন। দেখো আমরা আসলে কি করি জানো, মানে যেখানে সময় দেওয়া দরকার সেখানে সময় দেই না। সময় দেই কোথায়? যেখানে সময় দেওয়া উচিত না। এখন তুমি দৌড়েতেছো সাজেশনের পিছনে, আমাকে সাজেশন দেন, আমাকে শর্টকাট দেন, আমাকে নোট দেন, আমাকে গাইড দেন, কয়েকটা প্রশ্ন দেন, আমি যাতে এই প্রশ্ন কয়েকটা পড়ে যাতে হচ্ছে A+ পেতে পারি। পড়াশোনার এরকম কোনো শর্টকাট নেই, তোমাকে বুঝতে হবে। এখন তুমি এই যে খ নম্বরটা তুমি বুঝছো যে যার বেগের পরিবর্তন যত বেশি সে তত বেশি ক্ষতিগ্রস্ত, আর এই মাত্রায় কিন্তু ঘ নম্বরে চলে আসতে পারে, যেমন আসছে কিন্তু সেটা আমি তোমাদের বলে দিলাম। সো এই যে আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিলাম, এখন তুমি যদি মনে করো যে আমার সময়টা আপনি নষ্ট করলেন 2 মার্কের জন্য এত কথা, আমি তো এখানে তোমাকে 2 মার্কের প্রিপারেশন দেই নাই, আমি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম তোমার, যে এই প্রশ্নের মতো করে যদি অন্য যে কোনো প্রশ্ন আসে, সেটা MCQ হোক, CQ হোক, SQ হোক, যেখানেই হোক, যাতে তুমি লিখতে পারো। সেটা 2 মার্কের জন্য হলেও পারতে হবে, 4 মার্কের জন্য হলেও পারতে হবে। তার মানে কনসেপ্ট কি বুঝতে হবে না? কনসেপ্ট বুঝতে হবে। দেখো এরপর ঘ নম্বর দেখো, বলছে যে দৃশ্যকল্প 1 নং-এর আলোকে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন আগে ছিল ভরবেগের সংরক্ষণশীলতা, এখন হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা মানে শক্তি যদি কনস্ট্যান্ট থাকে, শক্তির যে পরিবর্তন সেটা যদি কনস্ট্যান্ট থাকে, মোট শক্তি যদি পরিবর্তন না হয়, তাহলে দেখো আদিতে মোট শক্তি। আচ্ছা, এখন দুইটা গাড়ির মধ্যে আদিতে মোট শক্তি যে ছিল এটা কি শক্তি? এখানে কি বিভব শক্তি আছে বলো তো? বিভব শক্তি কি আছে? না। এদের মধ্যে কি শক্তি আছে? গতি শক্তি। তাহলে আদিতে শক্তিকে ধরলাম E1 সমান কি হবে বলো? E1 সমান হবে শক্তি, তাহলে হাফ m1 E1 স্কোয়ার প্লাস হাফ m2 U2 স্কোয়ার। ঠিক আছে, আদিতে কি? মোট শক্তি। ঠিক আছে, গতিশক্তি ছাড়া অন্য কোনো শক্তি কি আছে? নাই। তাহলে গতিশক্তি দুটার যোগফল হবে আদিতে ওই বস্তু দুটার মোট শক্তি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 60। তাহলে হাফ এম এর মান কত? m1 ছিল হচ্ছে 2000, এই যে 2000 ইন্টু E1 স্কোয়ার কত? 60 উপর স্কোয়ার। এখন দেখো এই বেগটা পজিটিভ, এটাও কি পজিটিভ, একই ডিরেকশনে, এটাও কি একই ডিরেকশনে, তাহলে এখানে চিহ্ন নিয়ে আর কোনো সমস্যা নেই। আর চিহ্ন যদি তুমি বসাও, তাহলে চিহ্নের উপর একটা স্কোয়ার আছে, ওই চিহ্ন প্লাস বসানো মাইনাস বসানো সেম। তারপরে দেখো প্লাস হাফ m2 এর মানটা কত? ভর ছিল হচ্ছে 1500 কেজি, এই যে 1500 ইন্টু কিসের উপর স্কোয়ার? U2 এর মান কত? 40, এই যে 40-এর উপর স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আদিতে মোট শক্তি কত ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। হাফ গুণন 2000 গুণন 60-এর উপর বর্গ যোগ হাফ গুণন 1500 গুণন 40-এর উপর বর্গ, কত আসে মানটা? 48 1 2 3 4 5 1 2 3 4 5, হ্যাঁ। তার মানে আসতেছে হচ্ছে 48 × 10⁵ এত কি জুল, শক্তির একক জুল, আদিতে মোট শক্তি। এবং যেটা করতে হবে শেষ বা চূড়ান্ত অবস্থায় মোট শক্তিটা বের করতে হবে। এখন চূড়ান্ত অবস্থায় যে মোট শক্তি বের করবো, বেগটা তো দেওয়া নেই আমার, বেগটা কি দেওয়া আছে? মিলিত বেগ না, দেওয়া নেই। তাহলে বেগটা বের করতে হবে, তো বেগটা বের করে নাও। এখন আগে আমরা বেগ না বের করে আগে লিখব চূড়ান্ত অবস্থায় মোট শক্তি, মানে সংঘর্ষের পরে
সংঘর্ষের পরে মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি। তাহলে কি হবে বলো, এটাকে ধরলাম E2, তাহলে E2 সমান কি হবে, হাফ m1 ভি স্কোয়ার প্লাস হাফ m2 ভি স্কোয়ার। দুই ক্ষেত্রেই কিন্তু ভি লিখছি, V1 V2 লিখি নেই। কেন? কারণ মিলিত বেগ মানে এটার বেগ যা ওইটার বেগও তা, V1 সমান ভি, V2 সমানও ভি। আচ্ছা, এখন আমার ভি এর মানটা দরকার, ঠিক আছে, ভি এর মানটা দরকার। ভি এর মানটা আমরা বের করে নেব কোন সূত্রের সাহায্যে? ওই যে ভরবেগের কী ছিল, নিত্যতার সূত্র ছিল না একটা, ভরবেগের নিত্যতা বা ভরবেগের সংরক্ষণশীলতা, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি, মিলিত বেগে যেহেতু যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোন কী বের করবো আমরা, ভি এর মান বের করবো। তাহলে ভি সমান কী হবে বলো, ভি সমান এই m1 প্লাস m2 এটার সাথে গুণাকার আছে, এটাকে নিচে ভাগ করে দাও। ভাগ করে দিলে কী পাবো, এখান থেকে পাবো m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই নিচে কত m1 প্লাস m2 ইজ ইকুয়াল ভি। বুঝছো, এটা গুণাকারে ছিল, এদিকে ভাগ করে দিলাম। এখন এখানে মান বসে ক্যালকুলেট করবো। m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 2000, কত 2000 ইন্টু u1 কত, u1 হচ্ছে 60। দেখো বেগের ডিরেকশন সব কিন্তু সেম, সুতরাং বেগের ডিরেকশন নিয়ে কোনো ঝামেলা নাই। প্লাস m2 এর মান কত, m2 এর মান ছিল হচ্ছে 1500, কত বলো 1500 ইন্টু u2 কত, u2 হচ্ছে 40 ডিভাইডেড নিচে হচ্ছে m1 প্লাস m2, তার মানে 2000 যোগ 1500 বলো মানটা কত আসছে, ভি। এখান থেকে কিন্তু ভিটা তোমার সুন্দর মতো বের হয়ে যাবে, ঠিক আছে, যে মিলিত বেগটা কত। এখন বলো মিলিত বেগ কত, 2000 গুণন 60 যোগ 1500 গুণন 40 ডিভাইডেড 2000 যোগ 1500, মানটা আসতেছে 51.428। হ্যাঁ, 51.4285, 51.428। একটু বেশি করে কেন নিলাম, যাতে মানটা ঠিকঠাক আসে। মিলিত বেগ পাইছি। এখন মানগুলো বসাও। তাহলে হাফ m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 2000, এই যে 2000 ইন্টু ভি এর উপর স্কোয়ার, তাহলে এই যে দেখো ভি এটা 51 কত বলো, 51.4285 তার উপর স্কোয়ার। অথবা এটা কি দেখো, ভি স্কোয়ারটাকে এবং হাফটাকে কমন নিয়ে ছোটো করে নেওয়া যায়। হ্যাঁ, দেখো এখানে হাফ আছে, এখানে ভি স্কোয়ার আছে, এখানে ভি স্কোয়ার আছে, কমন নাও। হাফ ভি স্কোয়ার মানে কি, হাফ ভি স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই 2, এটাই হাফ ভি স্কোয়ার। তাহলে এখানে থাকে কি m1 প্লাস এখানে থাকে m2, বুঝছো, কমন নিচে আর কি। হাফ ভি স্কোয়ার মানে কি ভি স্কোয়ার বাই 2। তাহলে ভি এর মান কত বলো, 51.4285, এটার উপর কি বলো বর্গ ডিভাইডেড 2 ইন্টু এখানে m1 এর মান কত, m1 এর মান ছিল হচ্ছে 2000 আর এটা হচ্ছে 1500, এই যে 2000 যোগ 1500, ঠিক আছে। এখান থেকে কী বের হবে বলো তো, E2 এর মানটা কিন্তু সুন্দর মতো বের হয়ে যাবে। এখন দেখি কত আসে E2 এর মানটা। তোমরা একটা কাজ করবে, এখানে একটা কিন্তু বুদ্ধি আছে, দেখো বুদ্ধিটা কি, 51.4285 নিছি না, তাহলে এখানে কিন্তু 51.4285 7 1 4 3 এরকম অনেক মান আসছে, সেই মানটা কি অ্যান্সারে আসে না, সেই মানটা অ্যান্সারে আসছে। তাহলে যদি আমি একুরেট এই মানটা পেতে চাই, তাহলে এইগুলো কি সবগুলো মান নিতে হবে না, কোনো কিছু কি বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে না। তাহলে সবগুলো মান কিন্তু অ্যান্সারে আছে, আমি কেটে দিলাম, তাহলে অ্যান্সারে সবগুলো মান আছে না, অ্যান্সারে সবগুলো মান আছে। এখন এই দেখো ভগ্নাংশ ওঠানোর সময় কী করবো, অ্যান্সারের উপর স্কোয়ার দেবো, তার মানে দেখো সবগুলো মান, এখানে কিন্তু আমি শুধু 4285 নেই, আমি পুরো মানটাই কিন্তু নিছি এবার, কারণ অ্যান্সারের উপর স্কোয়ার দিচ্ছি, যা আসছে পুরোটার উপর স্কোয়ার হয়ে গেছে, পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড 2, এই যে নিচে হচ্ছে 2। এখন কিন্তু একুরেট মান পাওয়া যাবে, বুঝছো। হ্যাঁ, এই 51.4285 নিতা যদি, তাহলে একটু কম বেশি হতো। এখন আমি অ্যান্সার যেহেতু নিচ্ছি, তার মানে অ্যান্সারে যা আছে পুরোটাই নিছি, তার উপর স্কোয়ার বাই 2 ইন্টু এটা কত বলো, ইন্টু এখানে আসতেছে হচ্ছে 2000 যোগ 1500, তার মানে মানটা সে কত 462 4628571.429 এত কি জুল আসছে। এখন আমাকে বলো কাহিনীটা কি। এখন কাহিনীটা হচ্ছে, দেখো বেগ তো বের করছি ঠিকঠাক, তাই না, বেগ তো ঠিকঠাক বের করছি, ক্যালকুলেশন মিস্টেক নাই আমাদের। হ্যাঁ, তাহলে আদিতে মোট শক্তি কত, আদিতে মোট শক্তি হচ্ছে 48 × 10⁵, কিন্তু এইখানে কত দেখো তো, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 46 লক্ষ, আর এখানে কত লক্ষ ছিল 48 লক্ষ, ঠিক আছে। তাহলে চূড়ান্ত অবস্থায় মোট শক্তি এবং আদি অবস্থায় মোট শক্তি কী নয়, সমান নয়। যেহেতু সমান নয়, E1 ≠ E2, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা সে মানে নেই এবং শক্তির নিত্যতার সূত্রকেও সে মানে চলে নেই আর কি। তাহলে দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, না মেনে চলে না। আমরা এটা দেখলাম যে মেনে চলে না।
বুঝছো? আচ্ছা, এরপর দেখো ঢাকা বোর্ড 2025-এ আসা যে সৃজনশীলটা, এটাতে কি বলছে? একই কথা, একই প্রশ্ন। আগের দুইটাতে গ নম্বরে যা ছিল, এটাতেও গ নম্বরে তা। আগেরগুলোতে ঘ নম্বরে যা ছিল, এটার মধ্যে তা, সেম কাহিনী। এই যে দেখো বলছে যে সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বেগ বের করো, তো এটা বের করা যাবে না? বের করা যাবে, এটা তোমরা পারবা। হ্যাঁ, এটা আমি করাবো না, তারপর একটু বলে দিচ্ছি মিলিত বেগ কীভাবে বের করতে হবে। দুইটা বেগ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্র দিয়ে মিলিত বেগ বের করবো? আমরা জানি m1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি, তাই না? এই যে ভি এর মানটা বের করবো, তাহলে m1 প্লাস m2কে এপাশে ভাগ করে দাও, কি হয়? এপাশে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড নিচে কী হবে বলো? m1 প্লাস m2, আর এদিকে পড়ে থাকলেও ভি। ঠিক আছে, এখন এই যে সবগুলো মান জানি, m1 জানি, m2 জানি। এই যে দেখো m1 এর মান কত বলো তো? m1 এর মান হচ্ছে যে 12 কেজি, এই যে 12 কেজি। m2 এর মান কত? 8 কেজি। তাহলে m1 জানি, m2 জানি। u1 এর মান কত? 10 মিটার পার সেকেন্ড, এই যে 10। u2 এর মান কত? 5 মিটার পার সেকেন্ড, এই যে 5। এবং এই বেগটাও পজিটিভ, এই বেগটাও কিন্তু পজিটিভ, তাহলে এখানে দুইটাই পজিটিভ বসাবা, মানে একই দিকে যেহেতু। এরপর হচ্ছে সংঘর্ষের পর একই বেগে একত্রিত হয়ে চলা শুরু করলো, সেটা হচ্ছে ভি। তো m1 এর মানও জানো, m2 এর মান জানো, সব মান জানো, ভি এর মান বের করবা। জাস্ট মান বসায় ক্যালকুলেট করবা, যা আসে সেটা হবে কি বলতো? ভি এর মান, এটা হবে অ্যান্সার। তাহলে ভি ইজ ইকুয়াল সামথিং, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা গেল গ নম্বর। এখন আমরা করব ঘ নম্বর। দেখো ঘ নম্বর বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক কি? সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক মানে কি বোঝায়? স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে তোমরা এখন পড়বা না, ইন্টারমিডিয়েটে যদিও পড়বা। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে তাদের মধ্যে আগে যে মোট শক্তি ছিল, পরবর্তীতে যে মোট শক্তি, এটা সমান থাকবে। তার মানে শক্তির কোনো অপচয় হবে না, শক্তি হারাবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো প্রকার শক্তির কি হয় না? অপচয় হয় না। তার মানে আমি কি করব? ইনিশিয়াল অবস্থায় মোট শক্তি বের করব, ফাইনাল অবস্থায় মোট শক্তি বের করব, করার পর দেখব যে শক্তিটা সমান কিনা। যদি সমান, তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয়, তার মানে কিছু শক্তি অপচয় হয়েছে। আর যদি শক্তি অপচয় হয়, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তার মানে ওই যে শক্তির নিত্যতা বলে একটা কথা ছিল না, সেই শক্তির নিত্যতা এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষ একই, মানে একই কনসেপ্ট। ঠিক আছে, শক্তির নিত্যতাকে সমর্থন করলেই সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি শক্তির নিত্যতাকে সমর্থন না করে, তাহলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। এই ম্যাথটাও কিন্তু আমি তোমাদেরকে করাবো না, আমি জাস্ট কনসেপ্টটা লিখে দিচ্ছি। কেননা এর পূর্ববর্তী দুইটা ম্যাথে কিন্তু এই ম্যাথটা, এরকম ম্যাথ আমরা করলাম। তাহলে দেখো আমরা কি করব? ইনিশিয়াল অবস্থায় আদিতে কি করব? মোট শক্তি বের করব। তো ধরলাম সেটা হচ্ছে E1, আদিতে মোট শক্তি। সেটা কি হবে বলো তো? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। ঠিক আছে, আদিতে মোট শক্তি। এখন দেখো এখান থেকে ক্যালকুলেট করে মান বের করা যাবে, সেটা কি বলো? হাফ। আচ্ছা, m1 এর মান কত? m1 হচ্ছে 12, v1 u1 এর মান কত বলো তো? u1 হচ্ছে 10 এর উপর স্কোয়ার। ঠিক আছে, প্লাস হাফ m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 8, এই যে 8 ইন্টু u2 এর মান কত? u2 হচ্ছে 5 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা মান আসবে না? সেই মানটা কত? সেই মানটা কত আমাকে বলো। এখান থেকে একটা মান আসবে, ক্যালকুলেট করে। হ্যাঁ, আচ্ছা, আমি মানটা ক্যালকুলেট করেই দিই তোমাদেরকে, মানটা ক্যালকুলেট করেই দিচ্ছি। দেখো কত আসে। তাহলে 0.5 ইন্টু 12 ইন্টু 10 স্কোয়ার, তারপরে প্লাস 0.5 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এই মানটা আসতেছে 700। কত আসে বলো? 700। তাহলে ইনিশিয়াল অবস্থায় তাদের মধ্যে মোট 700 জুল শক্তি জমা ছিল। সংঘর্ষের পরে, আফটার কলিশন, সংঘর্ষের পরে কী হবে বলো তো? হাফ m1 ভি স্কোয়ার প্লাস হাফ m2 ভি স্কোয়ার হবে। মিলিত বেগ যেহেতু দুইটার বেগই সমান, এটাও ভি, এটাও ভি, এটা m1, এটা m2। তাহলে হাফ এবং ভি স্কোয়ার, দেখো কমন যায়, তাহলে এই ভি স্কোয়ারটা এবং হাফ কমন যায়। তাহলে হাফ এবং ভি স্কোয়ার গুণ আকারে থাকলে কী লেখা যায়? ভি স্কোয়ার বাই 2 লেখা যায়। এখানে থাকে m1, এখানে থাকে m2। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করি আমরা কত পাবো? এটা ক্যালকুলেট করলে কত পাবো বলো? ভি ভি ভি, মিলিত বেগ এখান থেকে পাইছি না? মিলিত বেগ এখান থেকে পাবো। সেই মিলিত বেগটা কী করবো? সেই মিলিত বেগটা এখানে বসাই দেবো, তার উপর স্কোয়ার বাই 2, m1 প্লাস m2 এর মান আমি জানি। তো এখান থেকে একটা এনার্জি বের হবে কি না বলো? বের হবে। তাহলে এই E1 আর E2 যদি সমান হয়, E1 সমান E2, এটা যদি সমান হয়, তাহলে কি এটা স্থিতিস্থাপক? ঠিক আছে। আর যদি সমান যদি না হয়, স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, এটা তোমরা করে নিবা। ঠিক আছে, সব মান দেওয়া আছে, জাস্ট মান বসালে এটা বের হয়ে যাবে। আমরা পরবর্তী ম্যাথে যাব। দেখো এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 2025। আচ্ছা, এখানে দুইটা বস্তু দেওয়া আছে, এ বস্তু এবং বি বস্তু। এখানে দেখে বোঝা যাচ্ছে যে বস্তু বলতে এখানে কি বলছে বলো তো? মার্বেল দুইটা, এটা একটা মার্বেল, এটা একটা মার্বেল। এই এ মার্বেলের ভর হচ্ছে 5 গ্রাম, বি মার্বেলের ভর হচ্ছে 5 গ্রাম। দেখো তাদের ভর কিন্তু কি সমান ভর,
এবং এই বি মার্বেলটা স্থির ছিল, এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ ইউ2 সমান 0 মিটার পার সেকেন্ড। আর এই যে মার্বেলটা আছে 10 মিটার পার সেকেন্ড বেগে এই সমান ভরের মার্বেলটা একে ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার ফলে কি হয়েছে, ধাক্কা দেওয়ার ফলে যেটা হয়েছে সেখান থেকে প্রশ্ন করছে আমাদেরকে যে গাণিতিক বিশ্লেষণ করে দেখা হয় যে ধাক্কার পর মার্বেল দুটি পরস্পরের মধ্যে বেগ বিনিময় করে। পরস্পরের মধ্যে বেগ বিনিময় করার অর্থ হচ্ছে যে এইটার বেগ যাবে এইটার কাছে, এইটার বেগ আসবে এটার কাছে। তার মানে এখান থেকে এই মার্বেলটা গিয়ে এর স্থানে স্থির হয়ে যাবে, বেগ থাকবে না। এই মার্বেলটা গিয়ে এর স্থানে স্থির হয়ে যাবে এবং এই মার্বেলটা এখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে আর কি। অর্থাৎ এর 10 মিটার পার সেকেন্ড বেগ পাবে এ এবং এর 0 মিটার পার সেকেন্ড বেগ পাবে এ। তার মানে এই মার্বেলটা এসে এর জায়গায় নিজে স্থির হয়ে যাবে এবং এটা 10 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে যাবে। বুঝতেছো কথা? তাহলে এখন এটা যদি হয় তাহলে লাগবে কি আমাদের বলো তো? আমাদের লাগবে যে এটার আদিবেগ জানা আছে, এটারও আদিবেগ জানা আছে, এই দুটার শেষ বেগ যদি বের করতে পারি এবং যদি দেখি যে এইটার শেষ বেগ এইটার আদিবেগের সমান, এইটার শেষ বেগ এটার আদিবেগের সমান, যদি এইটা হয় তার মানে বুঝতে পারবো যে তারা পরস্পর কি করছে, বেগ বিনিময় করছে। এখন আমরা কি করব, প্রথমে এটার শেষ বেগ বের করবো, আদিবেগ তো জানাই আছে, ঠিক আছে? তাহলে প্রথম মার্বেলের ক্ষেত্রে, হ্যাঁ প্রথম মার্বেলের ক্ষেত্রে ঘ নম্বর দেখো, প্রথম মার্বেল মানে হচ্ছে এই আর কি, হ্যাঁ প্রথম মার্বেল। সো প্রথম মার্বেলের ক্ষেত্রে কাহিনীটা কি, তাহলে আমরা বেগ বের করবো। দেখো তো আমরা এই দুইটা ফর্মুলা থেকে এই যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2 এইটা এবং হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, এই দুইটা সমীকরণ থেকে প্রতিপাদন করে আমরা শেষ বেগ নির্ণয়ের সূত্র বের করছিলাম না, প্রতিপাদনটা করছি। শেষ বেগ নির্ণয়ের সূত্র কী ছিল বলো? তাহলে v1 সমান ছিল m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2, ঠিক আছে? ডিভাইডেড নিচে কি বলো তো, নিচে হচ্ছে বেগ দুইটার যোগফল m1 প্লাস m2। বুঝছো? এটা ছিল না বলো তো? এই দুইটা থেকে এটা কিন্তু প্রতিপাদন কর। তাহলে আর আমরা প্রতিপাদনে যাচ্ছি না, এখন জাস্ট এখানে মান বসাও। m1 এর মান কত বলো? m1 এর মান হচ্ছে 5 গ্রাম, হ্যাঁ 5 গ্রাম। তাহলে এটাকে কী করবো, কেজি করবো আমরা, অথবা কেজি না করলেও সমস্যা নাই। কেন? দেখো এই দুইটাতে যদি গ্রামে বসাও তাহলে গ্রাম থেকে এখানেও গ্রাম আছে, কিন্তু এই গ্রাম কমন যায়। আবার এই যে নিচে দেখো দুইটা গ্রাম যোগ করলে এখানেও গ্রাম, তাহলে এই যে উপরের যে গ্রাম কমন যায়, নিচের গ্রাম কিন্তু কাটাকাটি যায়। তার মানে এখানে কেজিতেও মান বসাতে পারো, গ্রামেও বসাতে পারো, কিন্তু আমরা ভেজাল করবো না, আমরা কেজি করে নিব, ঠিক আছে? 5 গ্রাম। তাহলে 5 গ্রামকে যদি কেজি করি, খেয়াল করো, তাহলে 5 গ্রামকে যদি কেজি করি, করারও দরকার নেই। দেখো m1 সমান কি m2 না, m1 সমান m2, তাহলে m1 সমান m2 সমান m লেখা যায় না, দুইটার পরিবর্তে লেখা যায়, আমরা সেটা করব। তাহলে দেখো এখানে লেখা যায় হচ্ছে m মাইনাস m, ঠিক আছে, ইন্টু u1 কত ছিল, এটার আদিবেগ কত ছিল, এটার আদিবেগ ছিল 10 গুণন 10 যোগ 2, m2 মানে কি m, আর u2 মানে কত বলো তো? u2 মানে কত? 0, এই যে 0, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2, তার মানে কি m প্লাস m। বুঝছো কথাটা? এখন আমাকে বলো তো, দেখো m মাইনাস m 0, তাহলে 0-র সাথে যদি 10 গুণ করো এটা 0 পুরোটা, আবার দেখো 2m এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 0 প্লাস 0 মানে কি 0, উপরে 0 ডিভাইডেড নিচে 2m, তার মানে কি পুরো মানটাই 0, এই যে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে প্রথম বস্তুটার শেষ বেগ পাইলাম আমি 0 মিটার পার সেকেন্ড। ওকে, এটা ওকে। তারপরে v2 বের করবো, এখন v2 বের করো। তাহলে v2 সমান কী হবে বলো তো? m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1, হ্যাঁ ডিভাইডেড নিচে কী হবে, নিচে হবে দুইটার যোগফল m1 প্লাস m2। এখন এখানে মান বসাও, তাহলে m2 কত বলো? m2 কত? m2 হচ্ছে m1 কত, সেটাও m, ইন্টু কত u2 এর মান কত? u2 এর মান হচ্ছে 0 ইন্টু 0 প্লাস 2, m1 এর মান হচ্ছে m, u1 কত? u1 হচ্ছে 10 ডিভাইডেড নিচে কি, নিচে হচ্ছে m প্লাস m, তাহলে দেখো m থেকে m বাদ দিলে 0, 0-র সাথে 0 গুণ করলে 0, তাহলে এইটুকু পুরোটা 0, এখান থেকে 2m ইন্টু 10, তাহলে 10 দোকানে 20m, উপরে থাকে 20m, আর নিচে কি থাকে? m প্লাস m মানে 2m, m কাটা যায়, 20কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলো তো? 10 মিটার পার সেকেন্ড। কি বুঝলা বলো? প্রথম বস্তুটার আদিবেগ ছিল 10 এবং প্রথম বস্তুটার শেষ বেগ হলো 0, ঠিক আছে? প্রথম বস্তুটার আদিবেগ ছিল 10, শেষ বেগ হলো কত? 0। আর দ্বিতীয় বস্তুটার আদিবেগ ছিল 0, শেষ বেগ হয়ে গেল কিন্তু 10। তার মানে আমরা বলতে পারি যে প্রথম বস্তুর শেষ বেগ সমান দ্বিতীয় বস্তুর আদিবেগ,
দ্বিতীয় বস্তুর আদিবেগ এবং এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান প্রথম বস্তুর আদিবেগ। ঠিক আছে, অতএব তারা কি করে বেগ বিনিময় করে। যে কথাটা সত্যি আছে যে না, হ্যাঁ হ্যাঁ তারা আসলে কি করে বেগ বিনিময় করে। বুঝছ, বস্তুটা কি করে ধাক্কার পর মার্বেল দুটি পরস্পরের মধ্যে বেগ বিনিময় করে। এখন দেখো গ নম্বরটা, ময়মনসিংহ বোর্ডের 25-এর গ নম্বরটা কি বলছে। দৃশ্যকল্প 2 বলা আছে যে দুটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক K1 হচ্ছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 10⁵ জুল পার মিটার স্কয়ার এবং K2 দেওয়া আছে 5 × 10⁴ জুল পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই যে দেখো K1 কত দেওয়া আছে, K1 দেওয়া আছে 1 2 3 4 5, তার মানে 10⁵ জুল পার মিটার স্কয়ার। আর K2 কত দেওয়া আছে, K2 এর মান দেওয়া আছে 5 × 10⁴ জুল পার মিটার স্কয়ার। ঠিক আছে, এটা কি কনফিউশন আছে কোনো কিছু? এটা নিয়ে যে একক নিয়ে কোনো কনফিউশন আছে যে জুল পার মিটার স্কয়ার কীভাবে? এই যে দেখো আমরা জানি F = kx, তাই না? এটা জানি না, F = kx। তাহলে এটা যদি হয় তাহলে x সমান কি হয় বলো? x সমান কি হয়? এই যে k এর একক বের করবো আমরা, তাই না? তাহলে xটা এইদিকে ভাগ করে দাও, তাহলে f/x সমান k, এটাই তো। এখন দেখো এইটুকের একক কি বের হয়? f এর একক কি? নিউটন। এই যে নিউটন, উপরে নিউটন, নিচে কি বলো তো? x মানে কি? মিটার। x মানে তো কি? প্রসারণ, তাই না? তাহলে নিউটন পার মিটার, এটা কিন্তু ধ্রুবকের একক, খেয়াল করো। তাহলে ধ্রুবকের k এর এককটা কি? k এর একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1। এখন এরা লিখছে কি দেখো তো, জুল পার মিটার স্কয়ার। এটা কিভাবে লিখছে জানো? দেখো নিউটন পার মিটার মানে কি? উপরে নিউটন নিচে মিটার না? তাই আমরা একটা কাজ করতে পারি, উপরেও মিটার গুণ করতে পারি, নিচেও মিটার গুণ করতে পারি। কোনো সমস্যা আছে? কাটাকাটিয়ে তো যায়, গুণ করলাম। ঠিক আছে, গুণ করার জন্য উপরে আর নিচে গুণ করলাম, গুণ করার পরে এখন দেখো নিউটন আর মিটার, নিউটন হচ্ছে বলের একক, মিটার হচ্ছে স্মরণের একক। বল গুণন স্মরণ মানে কাজ, নিউটন আর মিটার মানে হচ্ছে জুল। ঠিক আছে, নিউটন মিটার গুণ করলে কি পাই? জুল পাই। কারণ আমরা পড়ছি না W = Fs, W = কি? Fs। F মানে কি? বল, S মানে কি? স্মরণ। এই যে দেখো বলের একক নিউটন, স্মরণের একক মিটার, এই দুটো গুণ করলে কাজ পাবো, কাজের একক কি? জুল। তাহলে নিউটন মিটার মানে জুল, আর নিচে কি? মিটার স্কয়ার না? মিটার স্কয়ার। তাহলে এখন কি দাঁড়ালো ব্যাপারটা? জুল পার মিটার স্কয়ার দাঁড়ালো। একই কথা, এই জুল পার মিটার স্কয়ার যে কথায় যে নিউটন পার মিটার, একই কথা। ঠিক আছে, ওরা জাস্ট একটু পেঁচায় দিছে, এখানে একক নিয়ে কনফিউশনের কিছু নেই। আচ্ছা এখন দেখো এই এককটা জুল পার মিটার স্কয়ার মানে কি? নিউটন পার মিটার, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। দেখো কি বলছে, এই দুইটা ধ্রুবক দেওয়া আছে, দুইটা স্প্রিংয়ের। হ্যাঁ, স্প্রিং দুটিতে বল প্রয়োগ করায় সমান শক্তি সঞ্চিত হলো। আচ্ছা, দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিংয়ের তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে? সংকোচন বা প্রসারণ সেটাকে কি দ্বারা ডিনোট করি আমরা? এই যে x দ্বারা, এখানে x লিখলাম না, এই x দ্বারা সংকোচন বা প্রসারণ আমরা ডিনোট করি। আচ্ছা, তাহলে কতটুকু সংকুচিত হবে বা সংকুচিত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমাকে বলছে কিন্তু যে সমান পরিমাণ কি হয়েছে বলতো? শক্তি সঞ্চিত হয়েছে। তার মানে স্প্রিংয়ে সঞ্চিত যে বিভব শক্তি সেটা সমান। আচ্ছা, এটা হচ্ছে গ নম্বর। হ্যাঁ, শর্ত মতে যে শর্ত দিছে ওই শর্তটা আমাকে বলে যে স্প্রিংয়ে যে বিভব শক্তিটা সঞ্চিত হয়েছে, পটেনশিয়াল এনার্জি, সেটা কি সেম। তাহলে আমি লিখতে পারি E1 = E2। প্রথম স্প্রিংয়ের সঞ্চিত শক্তি দ্বিতীয় স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। এবং স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তির ফর্মুলা আমরা জানি 12kx²। তাহলে যেহেতু এটা 1 নম্বরের জন্য, তাহলে এটা হচ্ছে K1 x1। তাহলে এরপরে লিখবো 12k2 x2² ঠিক আছে, 2 নং স্প্রিংয়ের জন্য হাফ উভয় পক্ষ থেকে বাদ যায়। এখন থাকে কি? থাকে হচ্ছে K1 x1² = K2 x2², এটা থাকে। ঠিক আছে, এখন দেখো আমার এখানে কিন্তু x এর মানও দেওয়া নাই, মানে x1 এর মানও দেওয়া নাই, x2 এর মানও দেওয়া নেই। তারপর আমাকে বের করতে হবে কত গুণ একটার চেয়ে আরেকটা সংকুচিত হবে। এখন আমরা যেটা করবো, x গুলোকে আলাদা করব আর k গুলোকে আলাদা করব। এখানে x1 আছে, তাহলে এই x2টাকে এসে ভাগ করে দাও। তার মানে থাকে কি? x1² / x2²। ঠিক আছে, এইটাকে এর নিচে ভাগ করে দিলাম। এখন এইখানে আছে কি? এইদিকে আগে থেকে K2 আছে, এই যে K1টাকে এর নিচে ভাগ করে দাও, তাহলে K2/K1। এটা কি বুঝলা? গুণ আকারে আছে না? তাহলে এটা গুণ হলে এটা এই পাশে এসে ভাগ হলো, এটা এর সাথে গুণ ছিল, এদিকে এসে ভাগ হলো। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এখান থেকে K2 এর মানটা কত? K2 এর মান হচ্ছে 5 × 10⁴, 5 × 10⁴, এই যে 5 × 10⁴ ডিভাইডেড K1 এর মানটা কত? K1 এর মান হচ্ছে 10⁵। 10⁵ মানে কি? 10⁵ মানে এই যে দেখো 10 × 10⁴, এটাই হচ্ছে 10⁵।
বুঝছো? তোমরা যদি এটা বুঝবা না কেন, 10 ইন্টু 10⁴, তার মানে এখানে 10⁻1 10⁻4। এই যে আমি কেন এভাবে করলাম, যাতে কাটাকাটি করতে পারি। এই যে 10⁻4 কাটা যায়, এই যে 5 দ্বারা কাটা যায়, 5 একে 5, 5 দুগুণে 10, 1/2। তার মানে এখান থেকে পাইলাম যে x1 হোল স্কয়ার ডিভাইডেড x2 হোল স্কয়ার, দুইটার উপর হোল স্কয়ার আছে না, তাহলে একদম একবারে পুরোটার উপর স্কয়ার দিছি। এখানে কি থাকে 1/2, এই যে 1/2। এখন স্কয়ার এ পাশে গেলে কি হবে, রুট হবে। কি হবে, রুট হবে। এখন স্কয়ার রুট করলে কি হয়, প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে আসবে না। কেন আসবে না? কারণ এক্স কি, এক্স হচ্ছে সংকোচন বা প্রসারণ, দূরত্ব বা দৈর্ঘ্য, এটা কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা লিখবো x1/x2 সমান এই স্কয়ারটা বেশি কি রুট হবে, রুট হলে কি হবে 1/√2, 1 কি বলো তো √2, 1/√2। এখন যেটা করব, আমরা আড়াআড়ি গুণ করব, ক্রস গুণন করব। কি গুণন? ক্রস গুণন। তাহলে x1 এর সাথে এটা গুণ করব, x2 এর সাথে এটা গুণ করব। তাহলে x2 × 1, তার মানে থাকে কি x2, x1 × √2, তার মানে কি √2 × x1। ঠিক আছে? এখন আমাকে বলো x1 মানে কি? x1 মানে প্রথম স্প্রিংয়ের সংকোচন, x2 মানে কি? দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন। x1 মানে প্রথম স্প্রিংয়ের সংকোচন, x2 মানে দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন। তাহলে প্রথম স্প্রিংয়ের সংকোচনের √2 গুণ হবে দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন। তার মানে প্রথম স্প্রিংয়ের দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন এভাবে লিখে দিবা। হ্যাঁ, দ্বিতীয় কত গুণ চাইছে, কিসের তুলনায় কোনটা? প্রথম স্প্রিংয়ের তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত, প্রথম স্প্রিংয়ের তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত সেটা চাইছে না, দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত সেটা চাইছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে কি আছে √2টাকে এই পাশে ভাগ করে দাও। আমরা এখান থেকে এটাও লিখতে পারি, দেখো যে এই √2কে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এরকম থাকে না, দেখো তো 1/√2 × x2 = x1। এটা কীভাবে করলাম আমি বোঝাই দিচ্ছি। দেখো এই যে এখানে √2 আছে, তাই না? এই √2টা বেশি ভাগ করলে কী হয়, x2/√2 হয়। তো x2/√2 মানে কি? এই যে x2/√2 মানে কি? এটা মানেই তো হচ্ছে 1/√2 × x2, কারণ এইটা গুণ করলেই তো এটা পাবো, তাই না? কারণ x2টা গুণ করলে উপরে চলে যাবে না, সেই কারণে এটা লিখলাম যে এই যে এই √2টা এবার শেষে ভাগ হয়ে গেছে, আর এবার ভাগ হওয়া মানে কি, এই যে 1/√2 × x2 লেখা যায়, 1/√2 × x2। তাহলে এখন বলো, প্রথম স্প্রিংয়ের তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে? দ্বিতীয় স্প্রিং সংকুচিত হবে, দেখো প্রথম স্প্রিংয়ের তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে। তাহলে দ্বিতীয় স্প্রিং সংকুচিত হবে প্রথম স্প্রিংয়ের √2 গুণ সংকুচিত হবে দ্বিতীয় স্প্রিং, এটা বলে দিতে পারি। অথবা বলতে পারি যে প্রথম স্প্রিংটার সংকোচন হবে দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচনের এত গুণ, এই যে এত গুণ। তাহলে আমি এখন বলবো এখানে যে প্রথম স্প্রিংয়ের সংকোচন অথবা দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন, দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন দেখো দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন প্রথম স্প্রিংয়ের এত গুণ, প্রথম স্প্রিংয়ের কত গুণ বলো, √2 গুণ। দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচন প্রথম স্প্রিংয়ের √2 গুণ। এটা দেওয়া যে কথা, এটাও দিতে পারো তুমি যে প্রথম স্প্রিংয়ের সংকোচন দ্বিতীয় স্প্রিংয়ের 1/√2 গুণ, দ্বিতীয় স্প্রিংয়ের সংকোচনের 1/√2 গুণ। বুঝছো এটা? বলো বুঝছো কিনা? আচ্ছা, এরপর দেখো বরিশাল বোর্ড 2025-এ আসা যে সৃজনশীলটা, এটা দেখো কি বলছে যে 12 কেজি ভরের একটি স্থির বস্তুটার আদিবেগ কত, 0। 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। আচ্ছা, তাহলে 12 কেজি ভরের একটা বস্তু, স্থির বস্তু, তাহলে এই যে এখানে একটা বস্তু ছিল, এটার ভর কত ছিল, এটার ভর ছিল 12 কেজি এবং এটার বেগ ছিল হচ্ছে 0 মিটার/সেকেন্ড এবং এটার ভর হচ্ছে 12 কেজি। ওকে, এখানে বল প্রয়োগ করা শুরু হলো। হ্যাঁ, 50 নিউটন বল, কত নিউটন, 50 নিউটন বল এর মধ্যে প্রয়োগ করা হয়েছে, যে 50 নিউটন করলাম। তাহলে 50 নিউটন বল যদি প্রয়োগ করা হয়, বস্তুটা এইদিকে আসতেছে এবং কত সেকেন্ড যাবত, 8 সেকেন্ড যাবত, কত সেকেন্ড যাবত, 8 সেকেন্ড যাবত বস্তুটা আসলো। 8 সেকেন্ড যাবত আসলো না বস্তুটা, আসলে বল প্রয়োগ করা হলো 8 সেকেন্ড যাবত। তার মানে 8 সেকেন্ড ধরে এই বলটা ক্রিয়াশীল ছিল, কত নিউটন, 50 নিউটন। এই 50 নিউটন 8 সেকেন্ড ধরে ক্রিয়াশীল ছিল এই বস্তুর উপর। আচ্ছা, পথের ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন, এখন দেখো 8 সেকেন্ড পর্যন্ত এই 50 নিউটন বল এর উপর কার্যকর ছিল, কত সেকেন্ড যাবত, 8 সেকেন্ড যাবত। তো 8 সেকেন্ড পর কি বস্তুটা থেমে গেছে? না। একটা বস্তুকে বল প্রয়োগ করা যদি হয়, তাহলে 8 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছিল, তো সাথে সাথে তো বস্তুটা থেমে যায়নি। বস্তুটার উপর বল প্রয়োগ করা যদি ছেড়ে দাও, তাহলে কি হবে, বস্তুটা ধীরে ধীরে বেগ হ্রাস পেতে পেতে
এখানে এসে 0 হয়ে যাবে, অর্থাৎ এক সময় সে থেমে যাবে, অর্থাৎ এখানে বেগ হবে কত 0 মিটার পার সেকেন্ড আবার হয়ে যাবে। বুঝছো কথাটা? একটা বস্তু তাকে 50 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে 50 নিউটন বল যে প্রয়োগ করছো কত সেকেন্ড ধরে, 8 সেকেন্ড যাবত তুমি ঠেলতেছো, ঠেলার পর এখানে এসে এই ঠেলা বন্ধ করে দিলাম, মানে ওর উপর বল দেওয়া বন্ধ করে দিলাম। তো বল দেওয়া বন্ধ করার সাথে সাথে কি বস্তু থেমে যাবে? না, তারপরও কিছু দূরত্ব সে অতিক্রম করবে, করার পর গিয়ে থেমে যাবে। তাহলে ধরে নিলাম সে পরবর্তীতে আরও এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করে এখানে গিয়ে থেমে গেছে, মানে 0 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে 8 সেকেন্ড যাবত কিন্তু এটার উপর বল ক্রিয়াশীল ছিল। বস্তুর ভর কত কেজি? 12 কেজি। আচ্ছা, এখন বলা আছে দেখো পথের ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। পথের কি আছে? ঘর্ষণ বল আছে। সো পথের যেহেতু ঘর্ষণ বল আছে 2 নিউটন, তার মানে ঘর্ষণ বল কোন দিকে? গতির বিপরীতে কাজ করে। আমি যে 50 নিউটন বল প্রয়োগ করতেছি এই দিকে আমি 50 নিউটন বল প্রয়োগ করতেছি, আর ঘর্ষণ বল কাজ করতেছে তাহলে কোন দিকে? উল্টা দিকে। এই যে এই দিক থেকে ঘর্ষণ বল কাজ করতেছে কত নিউটন? 2 নিউটন। কথা কি বুঝছো? তাহলে এই যে 2 নিউটন ঘর্ষণ বল সেটা তো পুরো রাস্তার মধ্যেই আছে, এখানেও আছে, এই অংশের মধ্যেও আছে। মানে আমি যখন বল প্রয়োগ করছি তখনও ঘর্ষণ বলটা আছে, আমি যখন বল প্রয়োগ করতেছি না তখনও ঘর্ষণ বলটা আছে। রাস্তার ঘর্ষণ বল তো আছে, রাস্তা আছে মানে ঘর্ষণ আছে। এবং ঘর্ষণ বল সবসময় কী হয়? গতির বিপরীতে কাজ করে। তোমার গতি যেদিকে, ঘর্ষণ তার উল্টা দিকে। আচ্ছা, এখন দেখো গ নম্বর বলছে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। তার মানে এই যে এই জায়গায় বস্তুটার বেগকে আমি ধরলাম ভি, এবং এই ভি এর মানটা আমার কাছে চাইছে যে এই ভি এর মানটা কত, 8 সেকেন্ড পর বস্তুর বেগটা কত। আচ্ছা দেখো আমরা কি জানি তো আমরা তো অনেক কিছুই জানি, তার মধ্যে যেটা জানি সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ, বল ইজ ইকুয়াল কি ভর গুণন ত্বরণ। এটা জানি কি না? জানি, এটা জানি। তো আমরা বের করবো কি? আমরা বের করবো বেগ, তাই না? আমরা বের করবো বেগ। তাহলে এমটাকে রেখে দাও, এ সমান কি বলো তো? ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। আর এদিকে কি আছে? আগে থেকে এফ আছে, এদিকে আগে থেকে এফ আছে, খেয়াল করিও। এখন এটা কিন্তু আসলে এফ ইজ ইকুয়াল এম এ ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে কি জানো? মেইন সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল এম এ। সামেশন অফ এফ কেন? কারণ এখানে যদি একাধিক বল ক্রিয়াশীল হয় তাহলে এই একাধিক বলের ফলে যে লব্ধি বলটা হয় বা ইফেক্টিভ হয় যে বলটা, সেই বলটাকে আমরা এফ বলি। আর এইখানে সবগুলো বলের ফলে দেখো এই বল এবং এই বল দুইটা মিলেমিশেই তো এই ত্বরণটা সৃষ্টি করছে, তাই না? একা 50 নিউটন তো আর এই ত্বরণটা সৃষ্টি করে নাই, কারণ 50 নিউটন যখন কাজ করছে তখন তো এই দুই নিউটনও তো কার্যকর ছিল। তার মানে এটা হচ্ছে সামেশন অফ এফ ইজিক্যাল এম এ। সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে এখানে যতগুলো বল আছে এই বলগুলোর বীজগাণিতিক যোগফল বোঝাচ্ছে সামেশন দ্বারা, ঠিক আছে? তাহলে এই বলটা যদি এই দিকে হয়, এই বলটা এই দিকে, তাহলে এই সামেশনটা কি হবে? এইটা মনে করো হচ্ছে আমাদের এই বলটা, যে বলটা প্রয়োগ করছি অ্যাপ্লাইড ফোর্স, আর এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে সেই বলটা কি করবো? আমরা বিয়োগ করবো না? সে বলটা কী করবো? বিয়োগ করবো, কারণ এর ডিরেকশন যদি হয় পজিটিভ, এই দিকে ত্বরণ তো এই দিকে বস্তুর, তাই না? যেদিকে বল প্রয়োগ করবো সেদিকে ত্বরণ হবে। তো ত্বরণ এই দিকে, ত্বরণ পজিটিভ, তাহলে এই বলটা পজিটিভ। তাহলে এই বলটা যদি পজিটিভ হয়, মানে এই দিকটা যদি পজিটিভ হয়, তাহলে এই দিকটা নেগেটিভ। এই কারণে এটা থেকে বিয়োগ করলাম আমরা, ঠিক আছে? বুঝছো এটা? তাহলে এফ মাইনাস এফ প্রাইম ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখন বের করবো এখান থেকে কি? বেগ বের করবো, মানে এই যে ভি এর মানটা বের করবো, ঠিক আছে? দেখো এখন মানগুলো সবগুলো বসে। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 50 মাইনাস এই যে ছোটো এফ ঘর্ষণ বল 2 নিউটন ইজ ইকুয়াল এম এর মান কত? বস্তুর ভর দেওয়া আছে 12 ইন্টু ভি এর মান আমরা জানি না, ভি এর মানটা বের করবো, মাইনাস আদিবেগ কত? 0 ডিভাইডেড সময় কত সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছিল? 8 সেকেন্ড যাবে। জাস্ট ভি এর মান এখন বের করতে হবে, আর কিছু না। তাহলে এখান থেকে 50 থেকে 2 বার দিলে থাকতেছে 48, ঠিক আছে? আর এখান থেকে এই 8টা ভাগ আকার আছে, তাই না? এই পাশে আসলে গুণ হয়, তাহলে 48 গুণন 8, ঠিক আছে? বুঝতেছো এটা কি একবারে? আচ্ছা না বুঝলে দেখো আরেকটা লাইন করি, সমস্যা কি? ইজ ইকুয়াল, তাহলে এখানে থাকে কত? 12 গুণন উপরে ভি নিচে হচ্ছে 8, উপরে ভি নিচে হচ্ছে কত বলো তো? 8, ঠিক আছে? কারণ ভি থেকে 0 বাদ দিলে ভি থাকে। এখন দেখো এই 12টা এই পুরো অংশের সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে। তার মানে এই 12 এদিকে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 48 ভাগ 12 ইজ ইকুয়াল কী লেখা যায়? ভি বাই 8, ঠিক আছে? তাহলে এই 8টা কী আকারে? ভাগ আকারে। তাহলে এদিকে আসলে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে এই 48কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 4 12 48, তাহলে 4 ইজ ইকুয়াল যে ভি বাই 8, ঠিক আছে? তাহলে 8টা পেশে গুণ করো, 4 8 32, তাহলে ভি ইজ ইকুয়াল 32 মিটার পার সেকেন্ড। পাইছি শেষ বেগ বলো? 32 মিটার পার সেকেন্ড। তার মানে এই বস্তুটা 8 সেকেন্ড পর এখানে এসে বেগটা হয়ে যাবে 32 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার, গ নম্বরের অ্যান্সার এটা, ঠিক আছে? 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? 8 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ হবে 32 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? 32 মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের গ নম্বর। এখন যদি আমরা ঘ নম্বরটা একটু করি, দেখো ঘ নম্বর কী বলছে আমাদের ঘ নম্বর কী বলছে দেখো। ঘ নম্বর বলছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। এখন কত মিটার দূরে গর্তে ফেলতে হবে বলো? 3200 মিটার দূরে গর্ত ফেলতে হবে। এখন যদি গর্তটা এই জায়গায় থাকে, এই জায়গায় যদি গর্তটা থাকে,
এই জায়গায় যদি গর্তটা থাকে, যেখানে এসে বেগটা 0 হয়ে যাবে, সেখানে যদি গর্তটা থাকে তাহলে সেই বস্তু ফেলাতে পারবে কি না? পারবে। বুঝছো কথাটা? এই বস্তুটাকে এখান থেকে বল প্রয়োগ করা হলো, যদি এই অবস্থান, খেয়াল করো, এই যে এইটা অবস্থান এবং এইটা অবস্থান, এই টোটালটা যদি 3200 মিটার হয়, 3200 মিটার হয়, মানে যখন 0 ছিল 8 সেকেন্ড বল প্রয়োগ করার পর একটা বেগ হয়েছে, সেখান থেকে আবার বস্তুটা এখানে এসে থেমে গেছে, মানে যেখানে থেমে গেছে এইখানে যদি গর্তটা থাকে তাহলেও বস্তুটা কোনো রকমে গর্তে পড়বে, তাও পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি এই দূরত্বটা, মানে যেখানে এসে বেগটা 0 হয়ে গেছে, এখান থেকে এবং এখান থেকে এই পুরো দূরত্বটা যদি 3200 মিটারের চেয়ে যদি কম হয়, তার মানে কি গর্তে পড়ার আগে বস্তুটা থেমে যাচ্ছে, তার মানে গর্তে ফেলা সম্ভব হবে না। তাহলে এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে এই পুরো দূরত্বটা বের করা, এই দূরত্বটা বের করা। আচ্ছা, তাহলে এই দূরত্ব বের করার জন্য দেখো প্রথমে আমরা এইটুক দূরত্ব বের করে নিই, এইটুক দূরত্ব বের করে নিই, এই দূরত্বটা। তাহলে এখন দেখো, তাহলে এই দূরত্বটা বের করার জন্য আমার কি ত্বরণ লাগবে? এফ ইজ ইকুয়াল সামেশন অফ এফ ইজ ইকুয়াল এম এ, সামেশন অফ এফ ইজ ইকুয়াল এম এ, যখন এর উপর বল ক্রিয়াশীল ছিল 8 সেকেন্ড ধরে, ঠিক আছে? তাহলে সামেশন অফ এফ মানে কি? তাহলে বড় এফ থেকে ছোটো এফ বাদ দেবো, ইজ ইকুয়াল এম ইন্টু এ। এই ত্বরণটা আমার লাগবে, ঠিক আছে? কেন লাগবে? কারণ আমরা সরণ বের করব, এই সরণ বের করতে গেলে ত্বরণ লাগবে, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে ত্বরণ বের করবো, তাহলে এ ইজ ইকুয়াল কী হবে? এমটা এখানে ভাগ হবে, তাহলে এফ মাইনাস এফ ডিভাইডেড এম ইজ ইকুয়াল এ। এখান থেকে ত্বরণ বের হবে। এফ এর মান কত ছিল? কত বল প্রয়োগ করছি? 50 প্রয়োগ করছি, 50। ফ্রিকশনাল ফোর্স ছিল 2 ডিভাইডেড এম। এম এর মান কত ছিল? এম এর মান ছিল হচ্ছে 12 কেজি, 12 ইজ ইকুয়াল এ। তাহলে 50 থেকে 2 বাদ দিলে 48, 4 12 48, তার মানে এ ইজ ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পাইছি। এখন যেহেতু ত্বরণ পাইছি, তাহলে আমরা কি করে ফেলতে পারি? এইটুকু অংশের এই 8 সেকেন্ডের কী বের করতে পারি? সরণ বের করতে পারি। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ কত? 0, তার মানে এই পুরোটা আমরা 0 প্লাস হাফ। এ ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার। কত সময় ধরে বল প্রয়োগ করছি? 8 উপরে স্কোয়ার। তাহলে এখানে এই যে 2 দ্বারা 4কে 4 উপরে 2 নিচে, কাটাকাটিগুলো 2, 8 8 64, 64 আর 2 128। তাহলে 128 হচ্ছে 128 মিটার S1 এর মান, এটা S1। আমি এটুকু কী ধরলাম বলো তো? এটুকু ধরলাম S1। এই S1 এর সাথে এক্সটা কী করবো? আমি যোগ করবো আর কি। তাহলে এক্স না ধরে এটাকে S2 ধরি, এটা হচ্ছে S2। তাহলে এখন দেখো আবার, ঠিক আছে? আবার এখন আমাকে বলো এইটুক পর্যন্ত বল ক্রিয়া করছিল, তাই না? তাহলে কি করছি? এই বল থেকে এই বল বাদ দিয়ে আমরা কার্যকরী বলটা বের করে ত্বরণটা বের করছি, সেখান থেকে আমরা একটা অতিক্রান্ত দূরত্ব পাইলাম। এখন এইটুকু অংশের মধ্যে অ্যাপ্লাইড ফোর্স আছে নাই, এইটুকু অংশের মধ্যে আমি কোনো বল প্রয়োগ করতেছি না, কিন্তু রাস্তার একটা ঘর্ষণ বল আছে উল্টা দিকে, আমি যেদিকে যাচ্ছি তার উল্টা দিকে না, উল্টা দিকে। তাহলে এইটার ফলে কি হবে? এই বস্তুটার বেগ ধীরে ধীরে কমতে থাকবে, কমতে এখানে এসে 0 হয়ে যাবে, ঠিক আছে? যদি রাস্তার ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু বস্তুটার সমবেগে একদম কি বলা যায়, অসীম সংখ্যক বছর পর্যন্ত, মানে চিরজীবন আর কি, সারা জীবন, চিরজীবন তো হয় না, সারা জীবন কি সে সমবেগে চলতেই থাকতো যদি রাস্তার ঘর্ষণ বল না থাকতো। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে? দেখো বেগ ধীরে ধীরে কমে এসে এখানে 0 হচ্ছে। তাহলে ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে? মন্দন হচ্ছে। কি হচ্ছে? মন্দন হচ্ছে। তাহলে আমরা এটা বের করে নেব, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে যে দেখো ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? ভি মাইনাস ইউ বাই টি। এখন বলো ভি মাইনাস ইউ বাই টি এর মান কত হয়? ত্বরণের মানটা কত হয়? মন্দন কিন্তু বের হবে। দেখো শেষ বেগ কত? এইটা না, শেষ বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, এই যে 0, ঠিক আছে? এখন কথা হচ্ছে 0 পাইলেন কই? 0 কোথায় পাইলাম জানো? 0 পাইলাম হচ্ছে বস্তুটা তো থামতে হবে, তাই না? বস্তুটা থামবে, তো থামার আগ পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করতেই থাকবে। তো যতক্ষণ পর্যন্ত থামে নাই পুরো দূরত্বটা আমার নিতে হবে না, পুরো দূরত্বটা নিতে হবে। এই জন্য আমি এখানে বেগটা 0 মিটার পার সেকেন্ড ধরছি, যে যত দূর পর্যন্ত থামে নেই তত দূর পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে বেগ কত বলো? 0 থেকে আদি বেগ কত বাদ দিব? এখন দেখো এইটুক অংশের জন্য আদি বেগ কত? ভি না? এই যে এইটুক অংশের জন্য কিন্তু বের করতেছি মন্দনটা, ঠিক আছে? তাহলে এইটুক অংশের জন্য আদি বেগটা কত? ভি। তাহলে ভি এর মানটা কত ছিল? এই যে 32 মিটার পার সেকেন্ড, এই যে 32, ঠিক আছে? পাশে কিন্তু লিখে দিবা, এটা কি হতে পাই? গ হতে পাই, ডিভাইডেড টি। এখন কত হচ্ছে? সময়টা কত? এই যে এইটুকের মধ্যে সময়টা কত? এইটুকের মধ্যে সময় কত? সময় কি আমি জানি না? সময় জানি না। তাহলে ত্বরণ বের করবো কিভাবে? ত্বরণটা বের করবো কিভাবে? এইটুকের মধ্যে তো সময় জানি না আমি। সময় কি জানি না? সময়টা আমি জানি না। এখন যেহেতু সময় জানি না, বস্তুটা থেমে যাবে। তাহলে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি। সেটা কোনটা? সেটা হচ্ছে, আচ্ছা এইটুক আমি কি করব? সরণ বের করব। সময় আমার কাছে চাইছে কি? এস। আচ্ছা, মন্দন তো অবশ্যই হবে। এখন আচ্ছা, এখানে তো ভর তো দেওয়াই আছে। আহারে দেখো ত্বরণ বের করতে এগুলো কেন লাগবে? দেখো তো, আমার এ ফিজিক্যাল এম এ জানা আছে না? এ ফিজিক্যাল এম এ জানা আছে, সামেশন অফ এ ফিজিক্যাল এম এ।
তো এখান থেকে তো বের করে ফেলতে পারি সুন্দর সামেশন এফ। এখানে দেখো তো এফ কি, একটাই এফ কাজ করতেছে, সেটা হচ্ছে রাস্তার ঘর্ষণ। কোন দিকে? উল্টা দিকে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে কী হবে? নেগেটিভ বল -2 ইজ ইকুয়াল এম এর মান কত বলো? এম এর মান কত? এম এর মান কত? বস্তুর ভর 12, এই যে 12 গুণন এ, ঠিক আছে? তাহলে এখন এ সমান কি হয়? এই 12টা এটার নিচে ভাগ হয়, তাহলে -2/12 ইজ ইকুয়াল এ। তাহলে কত হয় এখান থেকে? অতএব এ সমান কত হয় বলো? তাহলে 1/6 -1/6 মিটার/সেকেন্ড স্কয়ার। মন্দন পাইছি? মন্দনও কিন্তু পেয়ে গেছি। এখন এইটুকু অংশের মন্দন পাইছি না? তাহলে মন্দন যেহেতু পাইছি, তাহলে খুব সহজেই এই এস এর মানটা বের করা যায় একটা সূত্র দিয়ে। কি সূত্র দিয়ে বলো? যে v² ইজ ইকুয়াল u² প্লাস 2s। বের করা যায়? এই যে এস বের করবো। এখন কথা হচ্ছে এই যে দেখো প্লাস মাইনাস কিন্তু ভুল করো না। দেখো এখানে মন্দনের মানটা নেগেটিভ না? নেগেটিভ, এই কারণে এখানে বসেছি পজিটিভ, নাহলে কিন্তু এখানেও নেগেটিভ বসালে এর মানে যদি -1/6 বসা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইতো। হয় এখানে মাইনাস দিবা, নাহলে এখানে মাইনাস দিবা, যে কোনো এক জায়গায়, কিন্তু দুই জায়গায় মাইনাস দেওয়া যাবে না, ঠিক আছে? মন্দনের ক্ষেত্রে খেয়াল রাখবা। তাহলে এখন বলো তো ভিটা কত? 0। আদিবেগটা কত? ভি কিন্তু 0, এই যে ভি 0। আদিবেগ কত? আদিবেগ মানে এই যে ভি মানে কত? 32 মিটার/সেকেন্ড, এই যে 32-এর উপর স্কয়ার, ঠিক আছে? প্লাস 2 ইন্টু এর মান কত? -1/6। এই যে দেখো আমি এখানে প্লাস বসে এখানে মাইনাস বসাইছি, ইন্টু এস মানে কি? এবার S2 না? S2। বাকি সব মান জানা আছে, S2 বের করতে হবে। দেখো কীভাবে বের করবো। নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে, আশা করি এটুকু এখানে লিখলে বুঝতে পারবা। দেখো খেয়াল করো, এখন এইখানে এই যে দেখো 6 আছে নিচে, 2 আছে উপরে, তাহলে 2 দ্বারা 6কে যদি কাটি, 2 1 2, 3 দুগুণে 6, কত? 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো কি থাকে? -s/2, আর এইদিকে থাকতেছে দেখো, এদিকে থাকে -s/2, তাহলে এইখানে আসে 32, তাহলে এই -s/2 এই পাশে এসে +s/2 হয়। এই যে দেখো প্লাস s/2 না, আসলে 3, ঠিক আছে? এই যে মাইনাস, দেখো এই যে 2 দ্বারা 6কে কাটছে, -3টা কিন্তু নিচে, তাহলে s/-3, তাহলে এই মাইনাসটা এবার শেষে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাহলে উপরে s2 নিচে 3, আর এইদিকে 32-এর উপর স্কয়ার, 32-এর উপর স্কয়ার, ঠিক আছে? অতএব s2 সমান কী হবে বলো? s2 সমান হবে এই 32-এর উপর স্কয়ার, এর সাথে 3টা গুণ হয়ে যাবে, তাহলে এই যে 32-এর উপর স্কয়ার গুণন 3। এখান থেকে মানটা কত আসে বলো? 32-এর উপর স্কয়ার গুণন 3, তাহলে মানটা আসছে 3072। আরে বিশাল দূর, 3072 কত আসে বলো? উপরে লিখলাম, দেখা যাচ্ছে কিনা একটু বোঝা যাচ্ছে না, তো উপরে লিখলাম 3072। এটা কিসের মান? এটা হচ্ছে S2 এর মান। এটা কার মান? S2 এর মান। তাহলে S1 পাইছি, S2 পাইছি, তাহলে এখন দেখো S সমান কত? S সমান S1 প্লাস S2, মানে মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এই যে 3072 প্লাস কত? S2 এর মান কত? 128, 128 তাহলে এই দুটো যদি যোগ করি, 3072 প্লাস 128, তাহলে 3200 এত কি মিটার? 3200 মিটার দূরে। হ্যাঁ পারবে, কোনো রকমে পারবে, ঠিক আছে? মানে একদম মানে জিরো হয়ে গিয়ে গর্তে পড়ে যাবে আর কি, জিরো হবে, গর্তে গিয়ে জিরো হবে, কোনো রকমে পড়বে, তার মানে কি পারবে, ঠিক আছে? তাহলে উদ্দেশ্য সফল হবে কি না? অবশ্যই সফল হবে, সফল হবে, হবে। এই তো বুঝছো? বলো। এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 2025-এ কী বলছে। চট্টগ্রাম বোর্ড 2025-এ বলে যে এটা একটা ঘর্ষণহীন পাটাতন, মানে হচ্ছে এটা একটা পাটাতন বলতে কি বোঝায়? এটা মনে করো যে কোনো একটা ব্লক আছে, কাঠের একটা ব্লক, এটা একটা কাঠের ব্লক আছে, যেখানে এই যে বস্তুটা যে উপরে মুভ করতেছে এর উপর কোনো ফ্রিকশনাল ফোর্স ইফেক্টিভ না, মানে কাজ করতেছে না, কোনো প্রকার ফ্রিকশন নাই, ঠিক আছে? ফ্রিকশনলেস একটা সারফেসের মধ্যে সে মুভ করতে পারতেছে, এটা বলছে একটা ঘর্ষণহীন পাটাতন। আচ্ছা, তাহলে দেখো বস্তুটা যেখানে আছে সেখান থেকে এই প্রান্তের যে দূরত্ব, এটা হচ্ছে 1 মিটার। এরপরে কি আছে? এরপরে একটা তরল আছে আর কি এখানে, হ্যাঁ? তার মানে সে 1 মিটার অতিক্রম করলেই তরলে পড়ে যেতে পারে, যাবে কিনা সেটা জানি না, পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে F পরিমাণ বল প্রয়োগ করছি, বস্তুটার ভর দেওয়া নেই, এই বস্তুটার ভর m ধরে নেওয়া আছে এখানে, আমরাও m ধরে নিলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, বস্তুর ভর তো দেওয়াই আছে, m বস্তুর ভর 4 কেজি এবং ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। বস্তুর ভর 4 কেজি এবং এই বস্তুটার ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার। m কে a পাটাতনের উপর রেখে F বল প্রয়োগ করায় এটি বি পাত্রের তরলে পড়ার পূর্বে পাটাতনের শেষ প্রান্তে 10 মিটার/সেকেন্ড বেগ লাভ করে। ওকে, তাহলে এই যে প্রান্তে পড়ার পূর্বে মানে কি? এই প্রান্তে এসে এর বেগ হয়ে গেল 10 মিটার/সেকেন্ড। তাহলে বস্তুটা আগে ছিল স্থির, এই যে এই জায়গায় ছিল বস্তুটা, এই জায়গায় ছিল, হ্যাঁ? আর পাত্রটা, পানির পাত্রটা এই যে এখানে ছিল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পানির পাত্রটা, ঠিক আছে? এখন এখানে কি করতেছি? আমি বল দিচ্ছি, বল এফ পরিমাণ বল দিচ্ছি, বস্তুটার ভর কত কেজি? বস্তুটার ভর হচ্ছে 4 কেজি, এই বস্তুর ভর হচ্ছে 4 কেজি। ওকে, বস্তুর ভর 4 কেজি, তুমি এফ পরিমাণ বল দিচ্ছ এবং এই পুরো পথটা হচ্ছে 1 মিটার। কত
কত মিটার? 1 মিটার। এবং এই প্রান্তে যখন এই বলটা এটার উপর পড়ে যাবে তখন তার বেগটা কত? তখন তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গায় বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ভালো কথা, এগুলো দেওয়া আছে। আচ্ছা, বলছে এফ এর মান কত, তার মানে আমি কত বল প্রয়োগ করছি এখানে, এই এফ এর মানটা আমার কাছে চাইছে। কিসের মান চাইছে বলো? এফ এর মান চাইছে। তাহলে বস্তুটা কী ছিল? আগে স্থির অবস্থায় ছিল, তারপর বল প্রয়োগ করা শুরু করছি, তাই না? কোনো কিছু বলে দিছে? যদি স্থির অবস্থায় না থেকে গতিশীল অবস্থায় থাকলেও কিন্তু একটা বস্তুকে বল প্রয়োগ করা যায়, কিন্তু সেই বেগটা কি দেওয়া আছে? আমার দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই, তার মানে ধরে নেব বস্তুটা আগে থেকে স্থির ছিল, তারপর বল দেওয়া শুরু করছি। তাহলে 0 মিটার পার সেকেন্ড হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, ফাইনাল ভেলোসিটি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, তারপরে হচ্ছে কি মাঝখানে যে সরণ জানি, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এটা জানি। তাহলে আমরা কি করতে পারি? খুব সহজেই ত্বরণটা বের করে ফেলতে পারি। তো এখানে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, যেহেতু ফোর্স দিচ্ছি তার মানে ত্বরণ হয়েছে, প্লাস টোয়াইস এস। তাহলে ভি কত? শেষ বেগ কত বলো? শেষ বেগ হচ্ছে 10, 10-এর উপর স্কোয়ার, এই যে 10 স্কোয়ার। আদি বেগ কত? 0, প্লাস 2 ইন্টু এ, এর মানটা আমরা বের করবো, এর মান লাগবে, ইন্টু এস। কতটুকু সরণ হয়েছে? 1। তাহলে এখান থেকে আসতেছে 100 ইজ ইকুয়াল, এখান থেকে আসতেছে হচ্ছে 2a। তাহলে 2টা বেশি ভাগ করে দাও, তাহলে 100কে 2 দ্বারা ভাগ করলে পাবো 50। তার মানে এ ইজ ইকুয়াল 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা পাইছি ত্বরণ। এখন ত্বরণ যেহেতু পাইছি, তাহলে আমরা কি এখন ভর জানি, ত্বরণ জানি, তাহলে বল সহজেই বের করা যায়। তাহলে আমরা প্রকৃত বলটা বের করে ফেলি, অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল কি বলো? এম এ। এফ ইজ ইকুয়াল এম এ। কেন? ঘর্ষণহীন যেহেতু বলছে, তাহলে শুধুমাত্র একটা বলে আছে, যে বলটা প্রয়োগ করছি সেটাই কার্যকর। ঠিক আছে, ঘর্ষণ থাকলে কিন্তু সেটা বিবেচনা করতে হতো। তাহলে এফ ইজ ইকুয়াল এম এ। এম এর মান কত? এম এর মান হচ্ছে 4 কেজি। ত্বরণ কত বলো তো? ত্বরণ হচ্ছে 50, হ্যাঁ 50। তাহলে বল এককটা আসবে নিউটন। তাহলে 4×5 = 20, 200 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এই যে পাটাতন আছে, এই পাটাতনের উপর আমি কত বল প্রয়োগ করছি? এই বস্তুর উপর আমি কত বল প্রয়োগ করছি? এই পাটাতনের উপর রাখা বস্তুটার উপর কত বল প্রয়োগ করছি? বল প্রয়োগ করছি 200 নিউটন। বুঝতে পারছো? ইজি এবং ইজি, খুবই ইজি জিনিস।